পাত্রী দেখতে এসে সবার সামনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে সাজ্জাদ। আর ঘটনার আকস্মিকতায় তিতলির যেন সকল ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ হুঁশ ফিরলে তিতলি নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু সাজ্জাদের সাথে সে কিছুতেই পেরে উঠছে না। শেষে না পেরে কান্না করে দিল, কিন্তু সাজ্জাদের এমন কাণ্ডে কেউ কিছুই বুঝতে পারলো না। সাজ্জাদ তিতলিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে সোফায় বসে পড়লো, যেন কিছুই হয়নি একটু আগে। সবাইকে অবাক করে দিয়ে সাজ্জাদ বলে উঠল, এভাবে তাকানোর কিছুই নেই। আমার হবু বউকে টাচ করার আমার পুরো অধিকার আছে। আর দুনিয়া উল্টে গেলেও আমি তিতলিকেই বিয়ে করব। তাই আশা করি কেউ কিছু ভাববে না। সবাই এখনো অবাক চোখে তাকিয়ে আছে, যেন বিষয়টা তারা বুঝতেই পারছে না। তিতলির প্রথমে কিছু না বললেও এখন সে চুপ থাকতে পারছে না। এগিয়ে গিয়ে সাজ্জাদকে থাপ্পড় মারার জন্য হাত তুলতেই সাজ্জাদ ধরে ফেলে। একদম না বউ, বিয়ের পর যা খুশি করো, এখন না। আর এই হাত দিয়ে আমাকে শুধু আদর করবে, মারামারি কেন? আপনি ভাবলেন কি করে আমি আপনাকে বিয়ে করব, যে কিনা মেয়ে দেখতে এসে সবার সামনে পাত্রীকে চুমু দিয়ে বসে? চুমু না দিলে বিয়ে করতে? সাজ্জাদের কাণ্ডে কেউ খুশি হোক আর না হোক, তিতলির বাবা তিতাস সাহেব হেব্বি খুশি। কারণ সে সবসময় এমন মেয়ের জামাই খুঁজছে যে সবসময় নিজের ভালোবাসাকেই প্রায়োরিটি দিবে। কে কি ভাবলো তা নিয়ে ভাববে না, যেমনটা সে নিজের বউকে তুলে এনে বিয়ে করেছিলেন। এখন উনি একই ঘটনা পুনরায় ঘটতে দেখে বেশ মজা পাচ্ছেন বলেই মনে হয়, যা সাজ্জাদের চোখ এড়ায়নি। আশা করি কারো কোনো আপত্তি নেই। আপত্তি নেই মানে? অবশ্যই আপত্তি আছে। আমি আপনাকে বিয়ে করব না। আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি, না তোমার মতামত চেয়েছি? মানে কি? আমার বিয়ে আমার মত নিবেন না? আমি প্রয়োজন বোধ করছি না। আমি সাজ্জাদের সাথে আলাদা কথা বলতে চাই। সাজ্জাদ, তুমি আমার সাথে এসো। জি অবশ্যই। বলেই তিতাস সাহেব সাজ্জাদকে নিয়ে তার স্টাডি রুমে চলে গেলেন। আর তিতলি তো মনে মনে সেই খুশি, কেননা সে তার বাবাকে যতদূর জানে এই ঘটনার পর সে কিছুতেই এই বিয়ে হতে দেবে না। এমনিতেই যত প্রপোজাল এসেছে তার বেশিরভাগ সম্পত্তির লোভে পড়ে। তিতলি কখনোই চায় না তাকে কেউ সম্পত্তির জন্য বিয়ে করুক, কিন্তু তাই বলে কখনো ভাবেনি তাকে কেউ এভাবে ধরে চুমু দিয়ে বসবে। কেননা তার সাথে কথা বলতেও যেখানে ছেলেদের পা কাঁপে। প্রায় 2 ঘন্টা পর সাজ্জাদ বের হয়ে সাথে তিতাস সাহেব। তাদের দেখে মনে হচ্ছে যা হবার ছিল তাই হয়েছে। দুজনেই ভাবলেশীন ভাবে বের হলো, আর তিতাস সাহেব তিতলিকে অবাক করে দিয়ে সুন্দর করে বিয়ের দিনক্ষণ সব বলে দিল। বাবা, তুমি সত্যি চাও এই বিয়ে হোক? মানে এই লোকটা সবার সামনে আমাকে চুমু দিয়েছে, আর তুমি এমন ভাব করছো যেন কিছুই হয়নি। আহা তিতলি, এই লোকটা কি? তোমার হবু স্বামী হয়তো। আর ও তো শুধু চুমুই দিয়েছে, কামড় তো দেয়নি। বাবা, এবার তিতলি লজ্জায় যেন কুকিয়ে যাচ্ছে। তার নিজের বাবা তাকে এইভাবে লজ্জা দেয়, ভাবা যায়? সাজ্জা তো কম যায় না, আর চোখে তিতলিকে দেখছে আর মুসকি মুসকি হাসছে। তিতলি তো পারে না সাজ্জাদকে চিবিয়ে খেয়ে ফেলতে। সাজ্জাদের বাবা তিতাস সাহেব এর সাথে কথা বলে বিয়ের তারিখ ঠিক করলেন। তিনি এতক্ষণ নীরব দর্শকের মতো ছিলেন, যেন তিনি আগে থেকেই জানতেন কি ঘটবে। সাজ্জাদ আর তার পরিবার বেরিয়ে যেতেই শুরু হয় ঘরে তুফান। তিতলি হাতের কাছে যা পাচ্ছে তাই ভাঙছে, তবু যেন রাগ কমার নামই নেই। বাবাকে সে কত কিছু যে বলেছে তার ইয়াদতে নেই। তিতাস সাহেব মেয়ের রাগ সম্পর্কে জানেন, তাই আর কথা বাড়ায়নি, কারণ এখন বলেও কোনো লাভ নেই। আজ বহুদিন পর সাজ্জাদ প্রাণ খুলে হাসছে, যেন অপ্রত্যাশিত কিছু পেয়ে গেছে। তার খুশির বাঁধ ভেঙে গেছে, আর তার খুশিতে তার পুরো পরিবার খুশি। এবার দেখা যাক কেন সাজ্জাদ এত খুশি আর তিতলির এত রাগ। 2 বছর আগে তিতলি কাঠফাটা রোদে শাড়ি পরে দাঁড়িয়ে আছে কারো অপেক্ষায়। তিতলি কাউকে ফোন দিল, বরং ফোনের ওই পাশের ব্যক্তি খুব ভয়ে ফোনটা ধরলো, কেননা সে তিতলির রাগ সম্পর্কে জানে। এই তোমরা কোথায়? এভাবে আমাকে রোদে দাঁড় করিয়ে রাখার কোনো মানে খুঁজে পাচ্ছি না। ফোনের অপর পাশ থেকে, দেখ বাবু, এভাবে রাগিস না। এই তো প্রায় চলে এসেছি, ওই তো তোকে দেখা যাচ্ছে। তিতলির কাছে সীমা ও রবিন এসে দুজনেই প্রথমে সরি বলল, কিন্তু তিতলি তো ভীষণ রাগ। এক দফা তাদের বকুনি দেওয়া হয়ে গেছে, অতঃপর তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। তিতলি সীমাকে নিজের বোনের মতো মনে করে, আসলে সে তার সিনিয়র আর প্রতিবেশীও। তারা সবাই একটা রেস্টুরেন্টে গেল, আর তিতলির সব বন্ধু বান্ধব তিতলিকে উইশ করলো। আজ তার জন্মদিন তাই। কিন্তু তিতলির কিছুতেই মুড ঠিক হচ্ছে না, তাই কেক কেটে ঠিক করলো সবাই মিলে গেম খেলবে, ট্রুথ অ্যান্ড ডেয়ার। গেম শুরু হলে প্রথমেই তিতলির টার্ন। তাকে ডেয়ার দেওয়া হলো যে তাকে রেস্টুরেন্টের টেবিল পরিষ্কার করতে হবে। তিতলি খুব ইজিলি তার ডেয়ার কমপ্লিট করেছে, আর একে একে সবার পালা শেষ। খালি বোতলটা এবার ঘুরে পড়লো তিতলির কাছে। ডিয়ার তো করলাম, এবার কি ট্রুথ দিবি?
এই, তোর সব সত্যি আমরা জানি, তাই তুই ডেয়ারি নিবি। আচ্ছা দে, আমি ভয় পাই নাকি? তিতলি মুখে বললে ও মনে মনে খুব ভয় পাচ্ছে, না জানি শয়তানগুলো কি করতে দেয়। কিন্তু তিতলিকে যা বললো তাতে সে চরম অবাক। বেশি কিছু করতে হবে না, সামনে যাবি আর হোয়াইট কালারের শার্ট পরা লোকটিকে একটা চুমু দিয়ে আসবি, ব্যাস এইটুকু। এই, তুই পাগল হয়েছিস? আমাদের গেমে অন্য কাউকে কেন জড়াচ্ছিস? তিতলিকে সবাই ফোর্স করতে লাগলো, কারণ এমন ডেয়ার তারা কেউ কখনো করেনি। তিতলিও বাধ্য হয়ে গেল। সে যত সামনে এগাচ্ছে তার হার্টবিট যেন ততই বাড়ছে। লোকটির পিছনে দেখা যাচ্ছে, আর পিছন দেখে যে কেউ বলে দেবে লোকটি নিঃসন্দেহে একজন সুদর্শন পুরুষ। তিতলি এগিয়ে গিয়ে তাড়াতাড়ি লোকটির কাছে গিয়ে সরি বলে গালে চুমু দিয়ে দৌড় দিল। সবাই প্রথমে হাসলেও লোকটির চেহারা দেখে তিতলির বাদে সবার অবস্থা খারাপ। তিতলির অবস্থা খারাপ হবেই বা কি করে, ও তো লোকটাকে চেনেও না। তবু লজ্জায় লোকটিকে দেখার আগেই তিতলি বেরিয়ে এসেছিল রেস্টুরেন্ট থেকে। তিতলি প্রথম বর্ষে শিক্ষার্থী হওয়ায় ভার্সিটিতে বেশি জানাশোনা নেই, শুধু তার বন্ধু বান্ধব আর সিনিয়রদের মধ্যে সীমা আপু আর রবিন ভাইয়া। তারা সবাই ভার্সিটিতে এসে দেখে তিতলি তার সবচেয়ে প্রিয় শিউলি ফুল গাছটার নিচে বসে আছে, আর তার কোলে অনেক ফুল ঝরে আছে। আর তিতলি চোখ বুঝে তার ঘ্রাণ নিচ্ছে। চোখ খুলে তিতলি সবাইকে দেখতে পেল। তারা সবাই কেমন যেন ভয়ে ভয়ে আছে। কিরে, তোদের সবার এই হাল কেন? যেন কেউ জোর করে তেতো খাইয়ে দিয়েছে। বোন, তুই এখানে নিশ্চিন্তে বসে আছো, কিন্তু তোমার কপাল যে পড়লো। আউ! জিহাদের কথা শেষ না হতেই কণিকা জিহাদের পা মারিয়ে দিয়েছে আর ইশারায় চুপ করতে, কিন্তু তা তিতলির চোখ এড়ায়নি। কি হলো কণিকা, তুই জিহাদের পায়ে পাড়া দিলি কেন? কি বলছিল জিহাদ? আরে না, ওর পা মারতে যাব কেন? আর ও আজ আমাদের নতুন টিচার হয়ে আসবে, তাই হয়তো বলেছে, তাই না জিহাদ? হ্যাঁ হ্যাঁ, তাই তো, এটাই বলতে চেয়েছিলাম। আর তুই এভাবে চলে এলি কেন? আসলে খুব লজ্জা লাগছিল, তাই চলে এসেছি। আমি আর জীবনেও ওইখানে যাব না, ওখানে বিপদ আছে। বিপদ তো তোর কাছেই চলে আসছে, একটু অপেক্ষা কর। কিছু বললি কণিকা? আর সীমা আপু আর রবিন ভাইয়া, তোমাদের ক্লাস নেই? আছে রে বোন, তার চেয়ে তোর জন্য বেশি মায়া আছে। কি বলছো তোমরা? আমি কিছুই বুঝতে পারছি না। এমনিতেই রেস্টুরেন্টে তোমরা যে কি করলা তা ভাবতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। দূর থেকে সে লোকটি তিতলিকে দেখছে আর মুস্কি মুস্কি হাসছে। তিতলির হাসি। তিতলি আর কণিকা একসাথে বসে আছে ক্লাসে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার সাথে একজনকে নিয়ে এসেছেন আমাদের নতুন স্যার হিসেবে, যাকে দেখে তিতলির চোখ চড়ক গাছ। তিতলিকে দেওয়ালে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবে দিয়েছে সাজ্জাদ, আর তিতলি বেচারি তার নিজ অবস্থান বুঝতে পারছে না। সাজ্জাদ যে এমন এক কাণ্ড ঘটিয়ে ফেলবে তা হয়তো কোনো কালেই ভাবতে পারেনি তিতলি। অনেকক্ষণ পর তিতলিকে ছেড়ে দেয় সাজ্জাদ। এরপর তিতলিকে সে যা বলে তাতে তিতলির চেয়েও চোখের পানি ধরে রাখতে পারছে না। দেখো, রেস্টুরেন্টে তুমি আমাকে চুমু খেয়েছো, আমি কিন্তু কিছু বলিনি। আর কথায় আছে না, টিট ফর ট্যাট, কিন্তু আমার কাছে গালে চুমু ফর ঠোঁটে চুমু। আপনি এত বজ্জাত, রেস্টুরেন্টে যা হয়েছে তার জন্য আমি আপনাকে সরি বলেছি, কিন্তু তারপরেও আপনি এই কাজটা কি করে করলেন? ছি! ছি বললে কিন্তু আবার চুমু দিয়ে দেব। আর নো কান্নাকাটি, তোমার চোখের জল আমার ভালো লাগে না। তিতলি আর এক মুহূর্ত অপেক্ষা না করে কান্না করতে করতে বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। আজ তার চোখের পানি যেন কোনো বাঁধই মানছে না। কিছুক্ষণ আগে তিতলি আর কণিকা একই সাথে ক্লাসে বসেছিল। তার কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার একজনকে সাথে করে ক্লাসে ঢুকলেন। তিতলির চোখ তো চড়ক গাছে। এই সেই লোক যাকে সে চুমু দিয়েছিল রেস্টুরেন্টে। তিতলি কণিকার দিকে তাকাতে দেখলো সে ভাবলেশীন ভাবে বসে আছে, যেন এটা হবারই ছিল। তারপর প্রিন্সিপাল স্যার সবার সাথে লোকটির পরিচয় করিয়ে দিল। ইনি তোমাদের নতুন টিচার, মোহাম্মদ সাজ্জাদ আহমেদ তুফান। গুড আফটারনুন স্যার। গুড নুন স্টুডেন্টস। প্রিন্সিপাল স্যার পরিচয় করিয়ে দিয়ে চলে গেলেন, আর সাজ্জাদ সবার সাথে কথা বলা শুরু করলো। আমি তোমাদের নতুন প্রফেসর, তাই আজ আমরা সবাই পরিচিত হব। আর নেক্সট ক্লাস থেকে পড়া শুরু করব, ওকে? ওকে স্যার। সাজ্জাদ একে একে সবার পরিচয় নিল, এমনকি বাবার নামও। এর মধ্যে বেশ কয়েকবার তিতলির সঙ্গে চোখাচোখি হলো, কিন্তু প্রতিবারই তিতলি লজ্জায় চোখ নামিয়ে ফেলেছে। তা সাজ্জাদের চোখ এড়ায়নি। কণিকা তো দেখেও অন্ধ। তিতলি কণিকার কানে ফিসফিস করে বলছে, এই কণিকা, এই লোকটা এখানে কি করে? আর জায়গা পায়নি আসার? আমার তো ভীষণ ভয় করছে। আমি কিছু জানি না, আমি কিছু দেখিয়ে নেই, জানবো কি করে? কণিকা, তুই এই সময়ে মজা করছিস? সাজ্জাদ প্রথম ক্লাস করিয়ে বেরিয়ে যায়।
তাতে যেন তিতলি হাফ ছেড়ে বাঁচে। মনে মনে বলে, মনে হয় লোকটার কিছু মনে নেই, বাঁচা গেল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে যখন তিতলি ওয়াশরুমে গেল, হঠাৎ তার হাত ধরে দেওয়ালে চেপে চুমু দেয় সাজ্জাদ। বাঁকা হাসি দিতে দিতে বের হচ্ছে সাজ্জাদ, আর তিতলির রাগ ভাঙাতে যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ সাজ্জাদ জানে এখন তিতলি কই আছে। তিতলি তার প্রিয় শিউলি ফুল গাছটার নিচে বসে কেঁদে চোখ ভাসাচ্ছে, আর মনে মনে হাজারটা গালি দিচ্ছে সাজ্জাদকে। কি মনে করে নিজেকে? টিট ফর ট্যাট। শালা, একে তো আমার সরি বলাই ভুল হয়েছে, কেন যে বলতে গেলাম সরিটা ওয়েস্ট হয়ে গেল। আর আমার সুন্দর ঠোঁটটাকে কি সরকারি পেয়েছে? মানলাম ওনার গালে চুমু দিয়েছি, তা তো ওই বদমাইশগুলোর পাল্লায় পড়ে। বেটা ফাজিল, তোর নাম সাজ্জাদ না হয়ে বজ্জাত হলে বেশি ভালো হতো, তুফাত না হয়ে কুফাত হলে বেশি ভালো হতো। দূর থেকে সাজ্জাদ তিতলির কাহিনী দেখে হাসতে হাসতে কোটি কোটি। রেস্টুরেন্ট থেকে তিতলির চলে আসা ঠিকই, কিন্তু সে তো সাজ্জাদের মনের ঘন্টা বাজিয়ে দিয়েছে। তা হয়তো তার অজানা। সাজ্জাদ তিতলির চুমু খেয়ে সাথে সাথে দাঁড়িয়ে পড়ে, কেননা সে ভীষণ রেগে গিয়েছিল। কিন্তু তিতলির লজ্জা মাখা মুখ দিয়ে দৌড়ে বেরিয়ে আসা যেন তার মনে অন্যরকম অনুভূতির সৃষ্টি করেছে। তাই তিতলি চলে যাবার পর কণিকা সীমা ওদের সাথে কথা বলেছে। সাজ্জাদ একজন বিখ্যাত বিজনেসম্যান হওয়ায় তাকে সবাই মোটামুটি চেনে, কিন্তু তিতলি কখনোই বিজনেসম্যানদের পছন্দ করে না। তাই সে সাজ্জাদকে চিনতে পারেনি। তিতলি মনে করে বিজনেসম্যানরা শুধু সারাদিন কাজই করে ফ্যামিলিকে সময় দিতে পারে না, যেমন তার বাবা। তাই বিজনেসের ব্যাপারে তার কখনোই ইন্টারেস্ট নেই। মোহাম্মদ সাজ্জাদ আহমেদ তুফাত মাশাআল্লাহ কোনো অংশে হিরোর চেয়ে কম না, পুরাই ক্রাশ খাওয়ার টাইপ। কিন্তু তার একটা সমস্যা আছে, যা সে তার নিজের মনে করে তা যেভাবেই হোক নিজের করে নেয়, কিন্তু খুন খারাপের ধারের কাছেও থাকে না সে। তিতলি যখন আনমনে সাজ্জাদকে এত কথা শোনাচ্ছিল, হঠাৎ তার কোলে অনেক শিউলি ফুল ঝরে পড়ে। এই একটা জিনিস যা দেখলে তার রাগ নিমিষেই শেষ হয়ে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। ফুল দেখে সব রাগ ভুলে ফুলগুলোকে আবেশে আপন করে নিয়েছে। আর এই ঘটনাও সাজ্জাদের চোখ এড়ায়নি। সে দেখতে ব্যস্ত তিতলিকে, কিন্তু তাকে দেখে যে কত চোখ আহত নিহত হচ্ছে তার ইয়াত্তে নেই। বিষয়টা লক্ষ্য করে তৎক্ষণাৎ সাজ্জাদ চলে যায় সেখান থেকে, আর মনে মনে বলে, যার তাকানো উচিত সে তাকায় না, আর এরা চোখ বন্ধ করে না। কণিকা তিতলিকে খুঁজতে এসে দেখে তিতলি পরম আবেশে ফুলের ঘ্রাণ নিচ্ছে। কণিকার সন্দেহ হলো কেন তিতলি বেশি রেগে গেলেই এই কাজটি করে। তিতলি চোখ খুলে কণিকাকে দেখে ভ্রু কুঁচকালো। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? বইন, তুই ঠিক আছিস? কার উপরে এভাবে রাগ করছিস? তারপর তিতলি মনটা খারাপ করে একটু আগের সব কথা বলল, আর কণিকা মনে মনে বলল, এইটা তো হবারই ছিল রে তিতলি। সাজ্জাদ ভার্সিটি থেকে বেরিয়ে তার গাড়িতে উঠছে, গন্তব্য মিটিং বোর্ড। সাজ্জাদ ভার্সিটি থেকে বের হওয়ার পর থেকে তার প্রিয় লক্ষ্য করছে যে সাজ্জাদ আজ ভীষণ খুশি। তাই কৌতূহল মেটাতে বলেই ফেললো, স্যার একটা কথা জিজ্ঞেস করি? বলে ফেলো। না মানে আপনি একজন বিজনেসম্যান হয়েও কেন ভার্সিটি টিচার হলেন? আসলে পড়ানোটা আমার নেশা, আর বিজনেস করা আমার পেশা, বুঝতে পারলে? মানে বুঝলাম না স্যার। বোঝে যাবে তাড়াতাড়ি। অফিসে এসে সাজ্জাদ সকলকে একসাথে জড়ো করে বলেছে সে বেশ কয়দিন অফিসে আসবে না, কিন্তু গুরুত্বপূর্ণ মিটিং এ সে অ্যাটেন্ড করবে। আর সবার কাজ সে বুঝিয়ে দিয়েছে। নিজের কেবিনে বসে সাজ্জাদ কাজ করছিল, তখনই হঠাৎ সকালের ঘটনা মনে পড়লো, আর আপন মনে হেসে বলে উঠল, অপেক্ষা করো তিতলি জান, তুমি যে কি জাদু করে দিলা, মন তো আর মানে না। তুমি নিজেই নিজের বিপদ ডেকে এনেছো। এবার যে প্রতিদিন তোমার মিষ্টি ঠোঁটের স্বাদ নিতে হবে। বি রেডি মাই লেডি। তিতলি ভাবলেশীন ভাবে বসে আছে নিজের রুমে। তার লক্ষ্য এখন যেই তাকে ফোন দিবে তাকে একদম ধুয়ে দিবে, কেননা সে চরম বিরক্ত, যাকে বলে বিরক্তি একদম তুঙ্গে। তার ভাবনায় এক চামচ এলাচের দানা ফেলে ফোনটা বাজলো ঠিকই, কিন্তু তা যে তিতলির কোন কাজের না সে তা ভালোভাবেই জানে। ফোনটা কল সেন্টারের, তাই তিতলি তার রাগটাকে দমিয়ে ফোনটা সুন্দরভাবে অফ করে দিল। এই পর্যন্ত কমসে কম 100+ কল এসছে। সে কলটা ধরে হ্যালো বলতেই কেটে দিচ্ছে। কি বিরক্তিকর। ফোনটাকে ড্রয়ারে রেখে চলে গেল তার বাগানের শিউলি গাছটার কাছে, আর কুড়িয়ে নিল অনেকগুলো ফুল। আর এখন ফ্রেশ সুগন্ধ লাগবে, যা একমাত্র এখান থেকেই সম্ভব। ভাই, ইউ ক্যান ডু দিস। ইয়েস আই ক্যান ডু দিস। কেন, তোর ভাবি লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে প্রবলেম কোথায়? তোর কি তিতলিকে পছন্দ নয়? অবশ্যই পছন্দ, ওকেই আমি ভাবি বানাবো। কিন্তু তাই বলে প্রতিদিনই তুই ওকে ধরে চুমু দিয়ে দিবি? ওয়াশরুমে ওর সাথে কি করছিলি? যে বললো তোকে? তোর বউ নিজে বলেছে। আর আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে
ওকে এভাবে দেখতে পারবো না। তুই ওর থেকে দূরে থাকবি, বলে দিলাম। আমার বউ আমি দূরে থাকবো? সো ফানি। আর শোন, ভার্সিটিতে আমি তোদের টিচার, তোর ভাই না। এতক্ষণ সাজ্জাদ আর কণিকা কথা বলছিল। কণিকা এতদিন ধরে সাজ্জাদ আর তিতলিকে আলাদা রেখেছে, কেননা সাজ্জাদ তিতলিকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসে, তাও তিতলির আড়ালে, যা কেবল কণিকা জানে। সে নিজেও চায় নাই যেন তিতলি তার ভাবি হয়, কিন্তু সে তার ভাই সম্পর্কে খুব ভালোভাবে জানে। বেচারি তিথি। পইন, তোর জন্য খুব মায়া লাগে। তোকে ছোটবেলায় দেখে যেই পাগলামি করতো, তাই তো শর্ত দিয়েছিলাম, যতদিন তুই নিজে না দেখে দিবি ততদিন যেন তোর সামনে না আসে। কিন্তু কি হলো, ভাগ্য তোকে তার কাছেই ছাড়লো। পরের দিন সকালে তিতলি তার বারান্দার বেলিফুল গাছের পর্যবেক্ষণ করছে। হঠাৎ একটা ঢিল মরানো কাগজ তার পায়ের সামনে পড়লো। প্রথমে ভয় পেলেও কাগজটা তুলে আগে দেখলো যে কে দিয়েছে, কিন্তু কাউকেই দেখতে পায়নি। মানুষটাকে খুঁজতে ব্যর্থ হয়ে কাগজটি খুলে পড়া শুরু করলো। লেখাটা দেখে তার রীতিমতো ঘাম ছুটছে। লেখাটি ছিল, আজ থেকে কাছে আসার দিন গুনতে শুরু করো তিতলি জান, ভাগ্য কিন্তু আমার সহায় হয়েছে। লাভ ইউ। লেখাটি পড়ে তিতলি কিছুক্ষণ চুপ ছিল, কিন্তু পর মুহূর্তে উকি ঝুঁকি মেরে মানুষটিকে খোঁজার তাল আছে। আর দূর থেকে সাজ্জাদ মন ভরে তার তিতলি জানকে দেখছে আর হাসছে তার বৃথা চেষ্টা দেখে। ভার্সিটি ক্যাম্পাসে বসে আছি আমি, কণিকা আর জিহাদ। সীমা আপু আর রবিন ভাইয়ার ক্লাস থাকায় তারা ক্লাসে। ভার্সিটি আসা থেকে দেখছি কণিকার মুড অফ, তাই বেশ কয়েকবার জিহাদকে জিজ্ঞাসা করেছি কাহিনী কি, কিন্তু আমি বলতে বলতে তাকিয়ে দেখি জিহাদ কণিকার দিকে তাকিয়ে আছে, যেন ও কথা শিখিয়ে দিলে তারপর সে বলবে। এবার বেশ বিরক্ত লাগলো আমার। একে তো সকালের মেসেজটা নিয়ে টেনশনে আছি, আর এখানে কণিকার মুড অফ, তাই বেশ বিরক্ত হয়েই বললাম, কণিকা জানিস আজ আমার সাথে কি হয়েছে? মানে তুই কিভাবে জানলি? না মানে এমনিই বলছিলাম, তুই বল কি হয়েছে তোর সাথে। আসলে আসলে কি? কণিকার যেন এবার হুঁশ ফিরল, হকচকিয়ে বলে উঠল। তারপর তিতলি ওই কাগজটা আর সকালের ঘটে যাওয়া সব খুলে বলল। কণিকা সব কাহিনী শুনে আর কাগজটা দেখে বিন্দুমাত্র অবাক হয়নি, বরং ওর রিয়াকশন দেখে মনে হচ্ছে তিতলি ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। কিন্তু কণিকা মনে মনে ভীষণ খুশি, তার ভাই যে এখনো তিতলিকেই ভালোবাসে, তার পাগলামি আগের চেয়ে কয়েক গুণ বেশি বেড়েছে, তাতে তার বিন্দুমাত্র আক্ষেপ নেই, বরং পাগলামি না থাকলে আক্ষেপ থাকতো। ভালোবাসাকে আপন করে নিতে যে কোনো পাগলামি যেন দেখার মতো। কণিকা মনে মনে বলছে, তিতলি রে, তোর সাথে যে ভবিষ্যতে আরো পাগলামি হতে চলেছে তা বেশ বুঝতেই পারছি, কিন্তু কিছু করার নেই রে। মানে এই কণিকা, কি রে কোথায় হারিয়ে গেলি? কি ভাবছিস? ভাবছি তোকে সাজ্জাদ কিভাবে সাইজ করবে। এই রে, ভুলে গেছিলাম, তাড়াতাড়ি চল। এমনিতেই ব্যাটার আমার সাথে কিসের যে শত্রুতা আছে আল্লাহই জানে ভালো। লেট হলে যে আমার কি শাস্তি আছে তা কিছুটা হলেও আজ করতে পারছি। যথাসময়ে তিতলি আর কণিকা ক্লাসে এসে বসে পড়ে, তার প্রতিটা ক্লাস করে। সবশেষে সাজ্জাদের ক্লাস। সে নাকি ইচ্ছে করে শেষের ক্লাস নিয়েছে, কারণ তা শুধু সাজ্জাদ জানে। সাজ্জাদ ক্লাসে ঢুকলে সবাই দাঁড়িয়ে সালাম দেয়। সাজ্জাদ ক্লাসে ঢুকে প্রথমেই তিতলির দিকে তাকিয়ে রহস্যময় হাসি দেয়, যা দেখে তিতলির যায় যায় অবস্থা। সারা ক্লাসে সবার অগোচরে কতবার যে চোখ টিপ দিয়েছে তার ইয়াত্তে নেই, আর তিতলি চোখ বড় বড় করে তাকিয়েছিল। সবার অগোচরে পারলেও কণিকা তার ভাইকে ঠিক লক্ষ্য করেছে আর মুস্কি মুস্কি হেসেছে। সবচেয়ে বেশি হাসি পেয়েছে তিতলির রিয়াকশন দেখে। অবশেষে বজ্জাত্রার ক্লাস শেষ হয়ে তিতলি যেন হাফ ছেড়ে বাঁচে। কি একটা অবস্থা! তিতলি বের হয়ে ল্যাব ক্লাসে যাচ্ছিল, কণিকা আগে চলে গেছে। সে বই নিতে গিয়েছিল লাইব্রেরিতে, কিন্তু বলে না ভালো সময় বেশিক্ষণ থাকে না, তা তিতলি হাড়ে হাড়ে বুঝতে পারছে। তার হাতে হ্যাসকা টান দিয়ে একটা ফাঁকা ক্লাসে তাকে নিয়ে গেছে সাজ্জাদ। কিসের জন্য নিয়েছে তা এখনো বুঝতে পারছে না তিতলি। সাজ্জাদ তিতলিকে দেওয়ালে চেপে দুই হাত দিয়ে তাকে আবদ্ধ করে রেখেছে, উদ্দেশ্য তার প্রশ্নের উত্তর পাওয়া। আচ্ছা তুমি কেমন বলো তো? কেমন মানে? আর আপনি আমাকে এখানে কেন এনেছেন স্যার? এখানে স্যার নয়, স্যারের চ্যাপ্টার ক্লাসে খতম, আর তোমাকে এখানে এনেছি প্রেম করতে। কি? বাদ দাও, আগে বলো তুমি কি তোমার বাসরাতে যা হবে তাও তোমার বান্ধবীকে বলবা? মানে কালকে যে আমি আপনার মিষ্টি চোটে চুমু খেয়েছি তা আপনার বান্ধবীকে কেন বলেছেন? আপনাকে কে বলেছে? আর দূরে সরুন আমার থেকে, এভাবে চিপকে আছেন কেন? তোমার উপর সারাক্ষণ নজর আছে আমার, আর দূরে সরবো মানে? আমার তো ইচ্ছে হচ্ছে এই দূরত্বটাও ঘুচিয়ে দেই,
খুব কাছে টেনে নেই তোমাকে। তিতলি কিছুটা ভয় পেল, তাই সাজ্জাদের থেকে ছাড়া পর বৃথা চেষ্টা করছে। সাজ্জাদ তা দেখে মৃদু হাসলো আর তিতলির ঠোঁটে লম্বা একটা চুমু খেয়ে ছেড়ে দিল। কিন্তু তিতলি আজ কান্না না করে সাজ্জাদকে রাগী কণ্ঠে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি কি আমার ঠোঁটকে সরকারি সম্পত্তি পেয়েছেন যে এভাবে রোজ টর্চার করেন? হুম, সরকারি সম্পত্তি কেন হবে? এগুলো আমার পার্সোনাল সম্পত্তি, আর এগুলোকে টর্চার বলে না, এগুলোকে কিসি দেওয়া বলে। তিতলি সাজ্জাদকে তৎক্ষণাৎ ধাক্কা দিয়ে বেরিয়ে যায় আর সাজ্জাদ হাসতে হাসতে নিজ আঙ্গুল ঠোঁট ছুঁয়ে দেয়। তিতলির মেজাজ সপ্তম আকাশে উঠে গেছে, তাই আজ আর ল্যাব ক্লাস করবে না সিদ্ধান্ত নিয়েছে। কণিকাকে বলে বাসার উদ্দেশ্যে চলে গেল। কণিকা তিতলির রাগ দেখে স্পষ্ট বুঝতে পারলো যে তিতলির রাগের পেছনে তার ভাইয়ের অবদান 100 ভাগ, তাই সেও আর কথা বাড়ায়নি। বাসায় গিয়ে তিতলি ভাঙচুর শুরু করেছে, হাতের কাছে যা পাচ্ছে তারই ইন্নানিল্লা করে দিচ্ছে। তিতলির মা ভয় পেয়ে গেছে মেয়ের রাগ দেখে, তাই তৎক্ষণাৎ তিতার সাহেবকে ফোন দেয়। আর তিতার সাহেবও মেয়ের জন্য হন্তদত্ত হয়ে বাসায় এসে মেয়েকে জিজ্ঞাসা করতে তাকে কি হয়েছে, কেউ কিছু বলছে কিনা। বাবার কথায় তিতলির হুঁশ ফেরে। এখন সে ভাবছে যে কি বলবে তার বাবাকে, যে এক বজ্জাত স্যার ওকে ধরে চুমু খেয়েছে, তাই এমন করেছে। কিন্তু সে যে সেই বজ্জাতটাকে আগে চুমু দিয়েছিল, এখন কি হবে? কিছু না বলে তিতলি তার বাবা মাকে ভাঙচুরের জন্য সরি বলে নিজের রুমে চলে যায়। রাত 11টা। সাজ্জাদ অফিস থেকে বাসায় ফিরছে, নিজেই ড্রাইভ করছে। রাতে ড্রাইভ করতে সাজ্জাদের সেই ভালো লাগে, কারণ রাতের পরিবেশটা খুব মনোমুগ্ধকর লাগে সাজ্জাদের কাছে। বাসায় ফিরে ডিনার সেরে শুরু হয়ে যায় তিতলিকে ডিস্টার্ব করতে। সে নিজেও ভেবে পায় না যে তার মতো বিখ্যাত বিজনেসম্যান এখন মেয়ে ডিস্টার্ব করার কাজে লেগে পড়েছে। ভারী অদ্ভুত বিষয়। আপন মনেই হেসে উঠে সাজ্জাদ। তিতলি তার বারান্দায় বসে বেলি ফুলের সুগন্ধ নিচ্ছে আর কিছু বিষয় নিয়ে ভাবছে। তখনই তার বেইমান ফোনটা বাজতে শুরু করে। ফোনটা তোলার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই, কিন্তু কন্টিনিউয়াসলি এভাবে কেউ ফোন করে যাচ্ছে, বিষয়টা খুবই বিরক্তিকর। অবশেষে ফোনটা রিসিভ করব বলে ভাবলাম, যে কথা সেই কাজ। ভাবলাম ফোনটা তুলেই অপর পাশের ব্যক্তিকে আচ্ছা মতো বকুনি দেব, কিন্তু বিষয়টা যে উল্টা দিকে ঘুরে যাবে তা বুঝতে পারেনি। ফোনটা তোলার সাথে সাথে সিংহের মতো গর্জন শোনা গেল। তোমার এত দেরি লাগে ফোন তুলতে? ঘুমাইছিলা নাকি? স্পিক আপ ড্যামিট। আজব তো, একে তো রাতে মেয়েদের ফোন দিয়ে ডিস্টার্ব করেন, আবার চিল্লানো হচ্ছে। ও হ্যালো, আমি আমার হবু বউকে ফোন দিয়েছি। আমি মনে করি না তাতে রাত দিন ফ্যাক্ট করে। আপনার হবু বউ? নিশ্চয়ই আপনাকে কেউ ভুল নাম্বার দিয়েছে ভাইয়া। এখানে আপনার হবু বউ নেই। আমি ভুল নাম্বারে ফোন দেইনি তিতলিজান। আর তার মানে তুমি ইচ্ছে করে ফোনটা তুলছিলে না? ভেরি ব্যাড। আপনি কে? কেন? আমি তো সেই হ্যান্ডসাম ছেলে যাকে রেস্টুরেন্টে সবার সামনে গেলে চুমু দিয়েছিলে, মনে পড়েছে? তিতলি এবার কি করবে ভেবে পাচ্ছে না। তার সাথে লজ্জা অটোমেটিক্যালি ফ্রিতে চলে এসেছে। আর এই বজ্জাতটাকে বলি হারি যায়। এভাবে কেউ কাউকে লজ্জায় ফেলে নাকি? পুরাই অসভ্যের গোডাউন। সাজ্জাদ বেশ বুঝতে পেরেছে যে তিতলি লজ্জায় চুপ করে আছে, তাই তিতলির লজ্জাটাকে দ্বিগুণ করতে ফোরন কেটে বলল, কি হলো তিতলিজান, আবার চুমু খেতে ইচ্ছে করছে নাকি? তিতলি এবার ভারী লজ্জা পেয়েছে, কিন্তু তার চেয়ে বেশি রাগ হচ্ছে। রাগী কণ্ঠে বলে উঠল, আপনাকে আমি কয়বার বলবো যে ওটা একটা ডেয়ার ছিল, আর তার জন্য আপনাকে সরিও বলেছি, কিন্তু আপনি তো নাসরবান্দা। সমস্যা কি আপনার? আরে রাগছো কেন? বুঝতে পেরেছি, লজ্জায় বলতে পারছো না। ইটস ওকে। তাই বলে রাগের মাধ্যমে এটাকে প্রকাশ করবে? ব্যাস হয়ে গেল তিতলির রাগে ঘি ঢালা। তিতলির মনে হচ্ছে ওর গায়ে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। এক প্রকার চিল্লিয়ে বলল, আপনাকে যদি সামনে পেতাম না, একদম বাসার পিছনের পুকুরটাতে চুবাতাম। অসভ্য পোলা, যা তা বলে চলেছে তখন থেকে। ফোন রাখ, আর যদি ফোন করিস তবে খবর আছে। বলেই ফোনটা অফ করে রাখে। কিছুক্ষণ পর তিতলির খেয়াল হয় যে সে কি বলে দিয়েছে। আয় হায়, বজ্জাতটা যে এত সহজে এই ব্যবহার মানবে না তা ভালোভাবে জানা আছে, আর তার সাথে কি ভয়ানক ঘটনা ঘটবে তাই ভাবছে তিতলি। আয় হায়, কি করলাম? এবার তো মিস্টার অসভ্য আমাকে পানি ছাড়া ধুয়ে দেবে। কি করব আমি? তিতলি তাড়াতাড়ি ফোনটা অন করে আর টুং করে মেসেজ আসে। মেসেজ পড়ে তিতলির অবস্থা আরো খারাপ। মেসেজটি তিতলির তথাকথিত মিস্টার অসভ্যের লেখা আছে। কাজটা ঠিক করলা না। নাও বি রেডি ফর পানিশমেন্ট। সাজ্জাদ তিতলির কথা শুনে আসলেই অনেক রাগ করেছিল, যাকে বলে মেজাজ 49 হয়ে গিয়েছিল। কিন্তু এখন রাগটা আর নেই। তিতলির পানিশমেন্টের কথা মনে করে খুশি হচ্ছে। কি অবস্থাটাই নেই হবে তিতলির। বেচারি নিজ কথায় ফেসে গেছে। অন্যদিকে তিতলি ভাবছে কিভাবে এড়াবে বিষয়টা, কি করবে সে।
অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নিল যে কাল কিছুতেই ভার্সিটি যাবে না সে। যাই হোক না কেন এই বজ্জাতের মুখোমুখি হওয়া যাবে না, কিছুতেই না। এটা ভেবেই খুশি হয়ে গেছে। সকালে সাজ্জাদ কণিকার রুমে এসে দেখলো সে রেডি হচ্ছে ভার্সিটির জন্য। সাজ্জাদ কিছু বলতে যাবে তখনই তিতলির ফোন আসে কণিকার কাছে। ফোনটা কানে নিয়ে শুধু তিতলির কথা শুনে কেটে দেয় কলটা। সাজ্জাদ কণিকার দিকে তাকিয়ে বাঁকা এসে বলতে থাকে, তোর বান্ধবীকে যেভাবে পারিস ভার্সিটি নিয়ে আয়, নয়তো খবর আছে। আমি কোনো বাহানা শুনবো না। আমার ক্লাসের আগে সে যেন উপস্থিত থাকে, নয়তো কি হবে তা ভালো করে জানিস। মারে আজ আপনার তথাকথিত বজ্জাতে ক্লাস আছে, আপনার যাওয়ার ইচ্ছে নেই? শুনেছি লেট হলে নাকি শাস্তি দেয়। তুই কি করে জানলি? আমি তো তোকে বলিনি। যার ঠোঁট নড়লে বলতে পারি কি বলছে, তার মনের কথা বুঝবো না। তিতলি আসলেই লাকি, কিন্তু তোদের মধ্যে কি হয়েছে যার জন্য তিতলি ভার্সিটিতে আসতে চাচ্ছে না? তোর বান্ধবী তার ব্যবহারে অনুতপ্ত। বলেই বেরিয়ে গেল সাজ্জাদ। আর কণিকা ভাবছে কিভাবে তিতলিকে ভার্সিটি আনবে। ও যে যেদিন বলবে ভার্সিটি যাব না সেদিন কেউ ওকে আনতে পারে না ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেললো কণিকা। অন্তদন্ত হয়ে তিতলি ভার্সিটি গেল। দৌড়ে শিউলি ফুল গাছটার কাছে গিয়ে দেখে সব ফাজিলগুলো একসাথে বসে আড্ডা দিচ্ছে। যা দেখে তিতলির মাথায় ধপ করে আগুন জ্বলে উঠলো। দাঁতে দাঁত চেপে কণিকাকে বলতে শুরু করলো, আমাকে এভাবে ডেকে আনার মানে কি? আমার বেস্টু কণিকা। আরে আরে এভাবে রাগ করছিস কেন? আগে আমার কথাটা শোন। আজকে সীমা আপু আর রবিন ভাইয়ার এঙ্গেজমেন্ট, তুই না থাকলে হয়? হ্যাঁ, তাও আবার কণিকার তরফ থেকে। মানে? আর তাছাড়া এঙ্গেজমেন্ট হবে ভালো কথা, তা ভার্সিটিতে কেন? কোনো ভালো জায়গায় চলো। বলছিলাম কি, এসেছিস যখন ক্লাসগুলো করেই যাই, কি বলিস? ক্লাস করবো মানে? তোকে না বললাম? দেখ তিতলি, অন্যের জন্য নিজের ক্ষতি করার কোনো মানে হয় না। তারপর কিছুক্ষণ কথা বলে তিতলি মনস্থির করলো যে সে ক্লাস করবে। যা হবার পরে দেখা যাবে। সেই যেই ভাবা সেই কাজ। ক্লাসগুলো সুন্দরভাবে শেষ করলো ওরা। অবাক করা বিষয়, সাজ্জাদের ক্লাসে সাজ্জাদ তিতলিকে কিছুই বলেনি। তাতে তিতলি খুশির চেয়ে অবাক বেশি হয়েছে। সাজ্জাদ আর তিতলি একটা ক্লাসে আছে বললে ভুল হবে। সাজ্জাদ তিতলিকে নিয়ে এসেছে আর দাঁত কেলিয়ে চলেছে তখন থেকে। যা দেখে তিতলির গা জ্বলছে আর মনে মনে বলছে সে কতটা ভুল বুঝেছে নিজের ভাবনায়। মিস্টার অসভ্য যে কখনো সভ্য হবে না তা ঠিক বুঝতে পারছে তিতলি। তিতলি জান, তুমি ভাবলে কি করে আমি তোমাকে এভাবে ছেড়ে দেব? মানে এখন আমি তোমায় পানিশমেন্ট দেব। দেখুন, কাল রাতে ফোন করেছেন তাই ডিস্টার্ব ফিল করেছি, আর ফলস্বরূপ বাজে ব্যবহার, তার জন্য সরি। এখন আমায় যেতে দিন। হুম, এভাবে তো যেতে দেব না। আগে আমাকে চুমু দাও, তাহলে সরি অ্যাকসেপ্ট করব। কি? অসম্ভব, কখনোই না, দূরে যান। দূরেই তো আছি, কাছে আসতে দিলে কই? যাই হোক, তুমি চুমু দেবে না? না, কখনোই না। ঠিক আছে, আমারটা আমি নিয়ে নেই। বলেই তিতলির দু গালে আর কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল সাজ্জাদ। কারণ এখন তিতলির রিয়াকশন দেখলে সে নিজেকে সামলাতে পারবে না। আর তিতলি এখনো চোখ বড় করে আছে। তৎক্ষণাৎ দু গালে হাত দিয়ে কান্না শুরু করলো বাচ্চাদের মতো। পরক্ষণে ভাবলো যে আজ তার ঠোঁটে সাজ্জাদের কাছ থেকে রেহাই পেয়েছে। কিন্তু আবার মনে হলো যে ঠোঁট রেহাই পেয়েছে ঠিকই, কিন্তু বদলে তার দু গাল যোগ হয়েছে। ভেবেই ভ্যাঁ করে কেঁদে দিল। হঠাৎ তিতলির ফোনে মেসেজ এলো টুং করে। পানিশমেন্ট শেষ হয়নি তিতলি জান। মেসেজটা দেখে এবার তিতলির প্রচন্ড রাগ হচ্ছে। এই লোকটা আর কি চায়। তিতলি রুম থেকে বেরিয়ে কণিকাকে খুঁজতে থাকে। তারপর জানতে পারে ও বাড়ি চলে গেছে। এইভাবে কাউকে কিছু না বলে চলে গেল। বিষয়টা তিতলিকে একটু ভাবালো। তারপর ভাবলো হয়তো কোনো কাজ ছিল। রাত 11:43। সাজ্জাদ বারবার ফোন দিচ্ছে তিতলিকে, কিন্তু তিতলি ভয়ে ফোনটা রিসিভ করছে না। কারণ একটু আগে সাজ্জাদ ফোন করে বলেছে, এই তুমি ফোন ধরতে এত টাইম লাগাও কেন? এরপর আমার ফোন ধরতে দেরি করলে কিন্তু সোজা তোমার বাসায় চলে আসবো। গেট দ্যাট। আর 5 মিনিটে তোমার বাসার নিচে আসো ফার্স্ট। হ্যালো হ্যালো, আরে যা, কেটে দিল। কি বললো বাসার নিচে? কিন্তু আমার বাসা কি করে চিনলো? এবার আমি কি করি? সাজ্জাদ বেশ বুঝতে পারছে কেন তিতলি ফোন তুলছে না। তাই এক দীর্ঘশ্বাস ফেলে চললে তার প্রিয়তমার রুমের উদ্দেশ্যে। হঠাৎ তিতলি তার রুমের দরজায় আওয়াজ শুনলো। ভাবছে এই রাতে কে এসেছে। ভাবতে ভাবতে দরজা খুলে সাজ্জাদকে দেখে যে চিৎকার দিবে তার আগে সাজ্জাদ ওর মুখ চেপে ধরে রুমে নিয়ে দরজা লাগিয়ে দেয়। তিতলি তো অবাকের উপর অবাক। এই রুমে কি করে এলো? কৌতূহল দূর করতে তিতলি জিজ্ঞেস করে ফেললো, আপনি রুমে কি করে এলেন? দরজা তো বন্ধ। আর আপনি এখানে কি করছেন? এক্ষুনি বের হন রুম থেকে, কুইক। রিল্যাক্স, এত হাইপার কেন হচ্ছ? আর আমার শ্বশুর তো সেই লেভেলের, বারান্দায় পুরো গ্রিল দেওয়া, তাই হিরোর মতো বারান্দা দিয়ে আসতে পারলাম না। সব ওই শ্বশুরটার জন্য কত কষ্ট করতে হলো। হয়ে গেছে আপনার আজাইরা পেঁচাল পাড়া। তুমি আমার ফোন কেন রিসিভ করনি?
জানো কতটা টেনশন হচ্ছিল? বোকা মাইয়া, কি ভাবছো আমি তোমার কাছে আসতে পারবো না? তাই তো ভেবেছিলাম। আহারে, তোমার ভাবনায় এক বালতি করলার জুস পড়লো। আজাইরা কথা বাদ দিয়ে কেন এসেছেন তাই বলেন। আরে রেগে যাচ্ছ কেন? রাগলে তোমাকে না সেই লাগে। তিতলি মাথায় আগুন জ্বলে গেছে। যে করেই হোক এটাকে বের করতে হবে, কিন্তু সাজ্জাদ তো নাছোড় বান্দা, অনেকক্ষণ থেকে তিতলিকে বিরক্ত করে, তারপর চলে গেছে। আর সাজ্জাদ যে তার জন্য রান্নাঘরের জানালা দিয়ে ঘরে আসছে, কি সাংঘাতিক ব্যাপার। পরের দিন তিতলি ভার্সিটি গিয়ে দেখলো কণিকা আসেনি। কি হলো মেয়েটার? ভাবতে ভাবতে সামনে জিহাদকে দেখতে পেল। ও নিশ্চয়ই কিছু জানবে ভেবে জিহাদকে জিজ্ঞেস করলে বলে ও নিজেই কিছু জানে না। এবার তিতলির মনে সন্দেহ হলো, কারণ কণিকা কখনো এমন করে না। তবে আজ কি হলো, ফোনটাও রিসিভ করছে না। তাই তিতলি ঠিক করলো ক্লাস শেষে কণিকার বাড়ি যাবে। কিন্তু কিভাবে যাবে? ও তো কোনোদিন ওদের বাড়ি যায়নি, শুধু একবার ছোটবেলায় কণিকার জন্মদিনে গিয়েছিল। তারপর কি হলো, কণিকাকে বললেও নিয়ে যেত না ওদের বাড়ি। তিতলি সবগুলো ক্লাস করলো। অবাক করা বিষয়, সাজ্জাদও আজ ভার্সিটি আসেনি। তাই তিতলি সহজেই বেরিয়ে আসে ক্যাম্পাস থেকে, কিন্তু ভাবছে কণিকার বাড়ি যাবে কি যাবে না। তারপর মনের আর মস্তিষ্কের সাথে যুদ্ধ করে চললো কণিকার বাড়ি। ঠিকানাটা জিহাদের থেকে জোর করে নিয়েছে। কি আজব, ওর বাড়ি গেলে কি এমন হবে? যত সব। তুই কি ভুলে গেছিস যে তোর পরিবার এখনো বেঁচে আছে? তাহলে এত বড় সিদ্ধান্ত একা কেন নিতে গেলি? আর যদি তোর কিছু হয়ে যেত তো কি হতো? রিল্যাক্স ভাই, আমি এমন কিছুই করিনি। তুই যেভাবে বলছিস মনে হচ্ছে আমি কারোর সাথে পালিয়ে যাচ্ছি, নয়তো মরতে। রিডিকিউলাস। রিডিকিউলাস তো আমি বলবো। তোকে কে বলেছে আম গাছে উঠতে? মনির কাকাকে বললে উনি তোকে পুরো গাছের আম পেড়ে দিত। তারপরে উঠেছিস আর গাছ থেকে বাদরের মতো লাফ দিয়েছিস। বাহ! আর তুই কি করছিস? ভার্সিটিতে যাসনি কেন? তিতলিকে দেখতে যাওয়ার কথা মনে নেই? এ মা, দেখলি? তোর জন্য পেতনি, শুধুমাত্র তোর জন্য আমি আমার তিতলি জানের সাথে কথা বলতে পারলাম না, ওকে দেখতে পারলাম না। হয়েছে হয়েছে, উফ যা। বাই দ্য ওয়ে, তুই কি ভুলে যাচ্ছিস আজ আমার জন্য তিতলিকে তুই পাচ্ছিস? আমি যদি প্ল্যানটা না বানাতাম তাহলে তুই ওকে দেখতেও পারতিস না। জি, আর আমি এর জন্য কৃতজ্ঞ। হঠাৎ কারো হাতের তালি দেওয়ার শব্দে দুজনেই দরজার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেছে। তিতলি এখানে? বাহ বাহ, খুব ভালো অ্যাক্টিং করিস কণিকা। ওপস, তোর ভাইও তো আছে, খুব ভালো। কিন্তু আমি কেন? তিতলি, তুই এখানে কি রে? কেন আশা করিসনি? এর জন্য তুই আমায় তোর বাসায় আসতে দিতি না, কারণ তুই তো আমাকে বোকা বানাবি। কি বলছিস তুই তিতলি? আমার কিছুই নয়, তুই আমার কথাটা শোন। কোনো কথা না। তিতলি, লিসেন টু মি। তুমি যা ভাবছো তেমন কিছুই না। নো মিস্টার সাজ্জাদ, আমি আপনার কথা শুনবো না। তুই ভুল বুঝেছিস তিতলি, আমাকে বলার সুযোগ দে। যথেষ্ট হয়েছে, আমি আর নিতে পারছি না। ভালো থাকিস। বলেই তিতলি চলে আসে। পিছন পিছন সাজ্জাদ আর কণিকা আসতে নিলে কণিকা পায়ের ব্যথায় বসে পড়ে, আর সাজ্জাদ ওকে বিছানায় বসিয়ে তিতলির পিছনে গিয়ে দেখে তিতলি চলে গেছে। এদিকে কণিকা জিহাদকে ফোন দিলে জানতে পারে কিভাবে তিতলি অ্যাড্রেস নিয়েছে। তিতলি তার জন্য অনেক চিন্তায় ছিল, যার জন্য কণিকার বাধাও মানেনি। চলে এসেছে বেস্ট ফ্রেন্ডের বাসায়। আর তিতলি ভাবছে আজ না এলে কখনোই জানতে পারতো না কণিকা আর সাজ্জাদ ভাই বোন। এদিকে সাজ্জাদের মনে জন্মেছে প্রচুর ভয়, সে তার প্রিয়তমাকে হারিয়ে ফেলবে না তো। আজ তিন মনে তিন ধরনের হাহাকার। বাসার পাশের পার্কটায় বসে চোখের জল ফেলছে। আমার বান্ধবী আমার সাথে এমন করতে পারলো? কি হতো ও যদি বলতো ওর ভাই আছে? তাও আবার এই বজ্জাতটা। আমি কি ওর ভাইকে নিয়ে পালিয়ে যাব নাকি? আজব। তিতলি যখন এইসব ভাবনায় মশগুল, তখনই হঠাৎ তিতলির গালে কেউ এক চড় বসিয়ে দিয়েছে। ব্যক্তিটা কণিকা। দেখে তিতলি কিছুই বলেনি, যতই হোক বেস্ট ফ্রেন্ড বলে কথা। তুই আমায় চড় মারলি কেন? তোরে তো শুধু চয় না, লাঠি উষ্টা কিল ঘুষি সব মারতে মন চাচ্ছে। তুই আমার কথা না শুনে চলে এসেছিলি কেন? তোর কাছে শোনার মতো আরো কিছু বাকি আছে নাকি? ভাবলাম তোর পার্সোনাল বিষয়ে আমি কেন থাকবো। তোর কথা লুকাতেও ইচ্ছে হয়েছিল, তুই লুকিয়েছিস। এ এমন আর কি? কি লুকিয়েছি আমি তোর থেকে? আমার একটু যে তুই জানিস। সত্যি তাই? কই, আমি তো জানতাম তুই তোর বাবা মায়ের একমাত্র সন্তান। তোর ভাই ছিল জানতাম না তো। আমার ভাই ছিল না, এখনো আছে। আর আমি তো জানি তুই তোর বাবা মায়ের একমাত্র সন্তান। কখনো কাজিনদেরও বুঝি সবার সামনে পরিচয় করিয়ে দিস? মানে আমি তোর কথা বুঝতে পারছি না।
আরে গাধি, সাজ্জাদ আমার আপন চাচাতো ভাই, কিন্তু নিজের ভাইয়ের চেয়েও বেশি। বড় বাবার একমাত্র সন্তান। তার মানে জি, তার মানে আপনি আমাকে ভুল বুঝেছেন। ভার্সিটিতে তো কখনো ভাই বলে পরিচয় দিসনি। ওইটা সাজ্জাদের বারণ ছিল। ভার্সিটিতে তাকে টিচারের সম্মান দিতে বলা হয়েছে। তাহলে কখনো আমায় তোর বাসায় কেন যেতে দিতি না? তোর কথা ভেবে। মানে আমার কথা মানে? সাজ্জাদ তোর উপর ছোট থেকেই পাগল। তোর বিষয়ে ওভার পজেসিভ ছিল, যা হয়তো তুই তখন দেখলে ভয় পেতিস, কিন্তু আমি অভ্যস্ত ছিলাম, তাই তেমন ভয় পাইনি। আর মূলত তোর থেকে সাজ্জাদকে দূরে রাখতেই এই প্ল্যান। তার মানে তুই রেস্টুরেন্টে ইচ্ছে করে আমায় ডেয়ার দিয়েছিলি? ইয়েস বেবি। তোর ইয়েসের গুল্লি মারি আমি। তোর জন্য আমার ঠোঁট টানা টানা হয়ে গেছে, সাথে এখন গলাও যোগ হয়েছে। তুই এই সবের নাটের গুরু, দাঁড়া তুই। বলেই তিতলি কণিকার পিছনে ছুটে লাগলো। অনেকক্ষণ দৌড়ে দুজনেই টায়ার্ড হয়ে বেঞ্চিতে বসে পড়ে আর হাসতে লাগে। হাসি থামিয়ে তিতলি বলা শুরু করে, তা কবে থেকে চলছে এইসব? এই ঘটনা আজকালের নয়, বরং অনেক পুরনো। সাজ্জাদ তোকে মনে প্রাণে চায়। ওকে এতদিন আমি শর্ত দিয়েছিলাম তোর সাথে দেখা না করার, তবেই আমি তোকে তার হতে সাহায্য করব। তোকে দেখতে পাবে না সেই শোকে বিদেশ চলে গিয়েছিল, যদিও আমি তাকে বছরে তোর একটি ছবি পাঠাতাম। আর বিদেশ থেকে তোর জন্য আসতো হাজারো চিঠি, যা কোনোদিন তোকে দেয়নি, তবে আজ দেব। বলেই কণিকা ছুটে গিয়ে একটা লেটারের বক্স এগিয়ে দিল আমার দিকে। আমি অবাক চোখে তাকিয়ে আছি। কণিকা হাতের ইশারায় আমাকে বক্সটা নিতে বলল। আমি নিলাম আর একটা একটা লেটার পড়া শুরু করেছি। আজব বিষয়, প্রতিটি লেটারই লেখা। আমি শুধু তোমাকে চেয়েছি তাই দূরে থাকছি, তবে খুব জলদি তোমার কাছে থাকবো তিতলি জান। আমি অবাক হয়ে একবার কণিকার দিকে তো একবার লেটারের দিকে তাকাচ্ছি। মানে কি, একটা ছেলে আমাকে সেই ছোটবেলা থেকে মনে প্রাণে ভালোবাসে আর আমি জানিও না? এইগুলো তো তাও ভালো ছিল, কিন্তু সেই দিনের ঘটনার পর সাজ্জাদ তার রুম থেকে বের হয়নি। মনে মনে খুব ভয় পাচ্ছে তোকে হারানোর। পাগল বানিয়ে ছেড়েছিস আমার ভাইটাকে। তিতলি মনোযোগ দিয়ে কণিকার কথা শুনছিল, তারপরে বলে উঠল, এই কথাটা সে একবারও আমায় বলতে পারলো না। এত তাড়াতাড়ি তো আমি মানবো না। আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? ইয়েস। বলে দুজনেই হেসে দিল। সাজ্জাদ নিজের রুমে মনমরা হয়ে বসে আছে, একদম অগোছালো ভাবে, যেন অনেক মূল্যবান জিনিস তার হাত থেকে ছাড়া হয়ে গেছে। কিন্তু হঠাৎ যেন প্রাণ ফিরে পেয়েছে তিতলির আওয়াজে। দৌড়ে গিয়ে দেখে ড্রয়িং রুমে কণিকা আর তিতলি রীতিমতো ঝগড়া করছে। তুই আমাকে মিথ্যা বলে এখন আবার ঝগড়া করছিস? তো তোর সাথে আর কি ভালো হবে, যে যা ডিজার্ভ করে। আর তোর সাহস তো কম না, তুই আমার বাসায় এসে আমাকে শাসাচ্ছিস। দরকার পড়লে তোর শ্বশুর বাড়ি চলে যাব তোকে শাসাতে, মনে রাখিস। আর কাল যদি কেউ ভার্সিটিতে না আসে, তোর যে একটা পা ভালো আছে তাও এসে ভেঙে দিয়ে যাব। বলেই তিতলি বাসা থেকে বেরিয়ে যায়। আর কণিকা আর চোখে ভাইয়ের অবস্থা দেখে মুচকি হাসে, যা সাজ্জাদ দেখতে পায়নি। সাজ্জাদ নিচে নেমে কণিকাকে জিজ্ঞেস করে কি হয়েছে। কণিকা ভারী গলায় বলে, কি আর হবে, দেমাগি মেয়ে একটা, শুধু নিজের মর্জি চালায়। যাব না কাল ভার্সিটি, আর না তুই যাবি, দেখি কি করে সে। এভাবে বলিস না বইন আমার জন্য তোদের বন্ধুত্বের সমস্যা হয়েছে, আমাকে ক্ষমা করে দিস। এবার কণিকা ভাইয়ের কান্না দেখে আর পারলো না অ্যাক্টিং করতে, ভাইকে জড়িয়ে ধরে বলল, এভাবে বলিস না, এত ভালোবাসিস তুই তিতলিকে, ওকে বলিস না কেন? হয়তো আর কখনো বলবো না। তোরা তোদের বন্ধুত্ব ভাঙতে দিস না, তাতে যদি আমার চলে যেতে হয় তো আমি চলে যাব। এই না না, তুই যাবি কেন? আর তিতলি সব জানে তোর ব্যাপারে। আর না আমাদের বন্ধুত্ব কখনো ভেঙেছে বা ভাঙবে, আমরা এভাবেই কথা বলি। কিন্তু ও যখন রেগে থাকে তখন সবাইকে শাসায়, কিন্তু ও তোকে এত সহজে মানবে না, তা ঠিক জানি। তোকে অনেক কাঠখড় পোড়াতে হবে। সে যত লাগে কাঠখড় পোড়াবো, কিন্তু তোর কথা শুনে আমার কি যে খুশি লাগছে বোঝাতে পারবো না। এর জন্য আমার থেকে একটা গিফট পাবি, শিওর। সাজ্জাদ এত খুশি হয়েছে যে তার সীমানা মাপা নেই। সে তার তিতলি জানকে ফিরে পেতে পারে এই ভেবেই রাত পার করে দিয়েছে। অন্যদিকে তিতলিও আজ খুব খুশি, কেননা তার জানা নেই, কিন্তু এইটা ভেবেই অবাক লাগছে যে সেই ছোটবেলা থেকেই তাকে কেউ মনে প্রাণে ভালোবাসে, তার সবটা জুড়ে তিতলির বসবাস। আর মনেই হেসে দিল তিতলি, আর মনে মনে বলছে, এত সহজে তো আপনাকে ক্ষমা করা যাবে না মিস্টার বজ্জাত। আগে আপনাকে জ্বালিয়ে নেই, তারপর দেখা যাবে। কিরে মা,
তুই কি প্রেমে পড়েছিস? কি বলছো বাবা? এমন কিছুই না। ধ্যাত, কই ভাবলাম মেয়ের প্রেম কাহিনী শুনবো। আচ্ছা, তুই কেন প্রেম করিস না? সবাই প্রেম করে, আর আমার মেয়ে হয়ে সে চেয়ে চেয়ে দেখে। কি অদ্ভুত! সত্যি বাবা, কি অদ্ভুত। তুমি আমার বাবা হয়ে প্রেম করাতে চাইছো? কি আজব। আহা, রাগিস কেন? আমিও তো এমনিই বললাম। তিতাস সাহেব মেয়ের রুমের সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়ের হাসি শব্দ শুনে উকি দেয় দরজায়। দেখে মেয়ে একা একাই হাসছে, যা দেখে তার মন ভালো হয়ে যায়। দরজায় নক করে ভিতরে আসে। তিতলির সাথে তিতাস সাহেব কিছুক্ষণ কথা বলে বেরিয়ে এলেন। মুচকি হেসে মনে মনে বলছে, মামনি তুই তো কারো প্রেমে পড়ে গেছিস, কিন্তু বুঝতে পারছিস না। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে কণিকার অপেক্ষায়। এই মেয়ে আমাকে সব সময় অপেক্ষা করায়, ইচ্ছে তো করে তুলে আছাড় মারি। পাজির একটা। যখন মনে মনে কণিকাকে হাজারটা বকা দিচ্ছে, তখনই ম্যাডামের আগমন ঘটলো। আপনি আসতে পেরেছেন ম্যাম? আজ আপনার আমার আগে আসা উচিত ছিল। সরি রে, আসলে রেডি হতে সময় লেগে গেছে। আর এতগুলা সরি। একটা সরি বুঝলাম, কিন্তু এতগুলো সরি কিসের জন্য? আসলে কি আসলে? আসলে আমি সাজ্জাদকে সব বলে দিয়েছি। কি? তুই জীবনেও ভালো হবি না? কেন বলছিস? তারপর কণিকা সব খুলে বলে সাজ্জাদের সব কথা। তিতলি শুনে স্তব্ধ হয়ে আছে। এই ছেলে পারেও বটে, কিন্তু তিতলির মাথায় এখন আরেকটু দুষ্টু প্ল্যান এসে গেছে। যেই না কণিকার দিকে মুচকি হেসে আর চোখে তাকিয়েছে, তৎক্ষণাৎ কণিকা বলে ওঠে, দেখ তিতলি, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই কোনো আকাম করতে যাচ্ছিস, কিন্তু এতে যেন আমার ভাইয়ের কিছু না হয়। ওরে আমার ভাইয়ের একনিষ্ঠ বোন রে, তোর ভাইকে আমি একটু ঘুরাই, তারপর দেখা যাবে। এমনিতেই বেচারা তোর প্রেমে পুরো পাগল হয়ে গেছে, এখন আবার ঘোরাবি? কেমন রে তুই? আরে দেখ না কি করি। বজ্জাতটা আগে আমাকে বলে দিলে কি হতো? শুধু শুধু এমন কাম করতো যে ডরাইতাম। তুই ডরাইতি? এটাও বিশ্বাস করতে হবে? বলে কণিকা হা হা করে হাসতে শুরু করে দিল। তিতলি এবার রেগে কণিকাকে বলছে, তুমি তো আর জানো না তোমার গুণধর ভাই কি করছে। থাক, আমার জানা লাগবে না তোদের পার্সোনাল বিষয়। তো তিতলি দিয়ার শুরু হয়ে যাক মিশন মিস্টার বজ্জাত। সাজ্জাদের আজ সকাল থেকেই মনটা খসখস করছে কেন জানি, সাথে খুব ভয় করছে। ভার্সিটি গিয়েই তার মেজাজ তুঙ্গে। তিতলি একটা ছেলের হাতে হাত রেখে শুভ দৃষ্টি বিনিময় করছে, যা দেখে সাজ্জাদের চোখ থেকে আগুন ঝরছে। কিছু বলার জন্য এগিয়ে গিয়েও ফিরে এলো, আর এক রহস্যময় হাসি দিল। ওকে মাই ডিয়ার তিতলি জান, তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে। কিরে কণিকা, তোর ভাইয়ের তো কোনো হেলদোল নেই, এই নাকি আবার আমায় ভালোবাসে। আরে ধুর, তোকে ভালোবাসে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের প্ল্যান ফ্লপ হলো নাকি তার সন্দেহ হচ্ছে। আরে কি বলছিস? আমাদের প্ল্যান ফ্লপ হয়েছে এমন রেকর্ড আছে নাকি? তা নেই, কিন্তু ভুলে যাস না, এটা দ্য গ্রেট সাজ্জাদ তুফাত। বিখ্যাত কি আর এমনি এমনি হয়েছে? আরে না, দেখতে থাক, আগে আগে হোতা হে কেয়া। তুই মার খাবি শিওর। মনে মনে সাজ্জাদ ক্লাস নিতে চলে গেল। এবার তিতলি আর কণিকা দুজনেই হা করে সাজ্জাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তিতলি ভেবেছিল ওর সাথে কোনো ছেলেকে দেখলে সাজ্জাদ রিয়াক্ট করবে, তাই রবিন ভাইকে বলে একটা ছেলেকে হায়ার করে, কিন্তু হায় কপাল, দেখা যাক আগে কি হয়। তিতলি আর কণিকা ক্লাসে গিয়ে সব ক্লাস করে। সাজ্জাদের ক্লাসে তিতলি খুবই তীক্ষ্ণ ভাবে দরজায় তাকিয়ে আছে, লক্ষ্য সাজ্জাদের রিয়াকশন দেখা। যখন সাজ্জাদ ক্লাসে ঢুকলো, তিতলির সাথে চোখাচোখি হয়ে গেল, আর সাজ্জাদ রহস্যময় হাসি দিয়ে তিতলিকে চোখ টিপ দিল, যা দেখে তিতলির মুখ অটোমেটিক হা হয়ে গেছে। স্বাভাবিক হয়ে কণিকার পা মারিয়ে দিল। ওয়াই আর ইউ শাউটিং মিস কণিকা? পা পাড়িয়ে দিলি তো তিতি। কণিকা তিতলির দিকে তাকালে তিতলি মাথা দিয়ে না করে আর কিছু একটা ইশারা করে, যা সাজ্জাদের চোখ এড়ায় না। আসলে স্যার, আমার পেটে ব্যথা করছে, তাই ওয়াশরুম যাব। ওকে গো। স্যার, আমিও ওর সাথে যাই। কেন, আপনারও পেট ব্যথা করছে? কবিশ, তোকে কেন বলবো? আজ তো অসভ্য। না মানে স্যার, কণিকার তো হেল্প লাগতে পারে, তাই বলছিলাম। ঠিক আছে, আপনিও যান। এক প্রকার হাসি চাপিয়ে বেরিয়ে এলো তিতলি আর কণিকা। দৌড়ে কিছু দূর এসে দুজনেই হাসতে লাগলো। চল শুরু করি আমাদের কাজ। সে ঠিক আছে, কিন্তু তিতু, আমার না খুব ভয় লাগছে। সাজ্জাদ বুঝতে পারলে খবর আছে। আরে রাখ তোর খবর, দেখা যাবে। তিতলি মনে মনে সাজ্জাদের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করছে, কারণ তিতলির প্ল্যান সম্পর্কে জেনে তাকে তুলে নিয়ে এসেছে ফার্ম হাউসে। তো জান, কি জানো তোমরা প্ল্যান করছিলে? দেখুন, তেমন কিছু না। না, আমি বলছি কেমন কিছু। আপনি ভেবেছেন
আমি আপনাকে ওই ছেলেটার সাথে দেখে রিয়াক্ট করব। আমি রিয়াক্ট করেও ছিলাম। কিন্তু কি বলতো, তোমার বান্ধবী আর তুমি এত বাজে অ্যাক্টিং করো যে আমার চোখে পড়ে যায়। আবার আমাকে বোকা বানিয়ে ক্লাস বাঙ্ক করো। বাহ, শাবাশি দিতে হয়। আপনি এত চালাক কেন? আপনি এত বোকা কেন? আপনার বান্ধবী আমার বোন হয় তা জানেন। ওর সকল দুর্বলতা আমি জানি, তাই কথা ওর মুখ থেকে বের করতে তেমন কিছু করতে হয়নি। তার মানে কণিকা আমায় ধোকা দিছে? না, ওই তো এমন না। আপনি নিশ্চয়ই ওকে কিছু বলছেন না? আপনি শাস্তি দিয়েছি, এখন তোমাকেও দিব, তবে তোমার শাস্তি তো স্পেশাল। তৎক্ষণাৎ তিতলি নিজের দুগালে হাত দিয়ে রাখে, তাতে যেন সাজ্জাতের আরো সুবিধা হলো। সাজ্জাদ মুচকি হেসে তিতলির হাতের উপর নিজের হাত দিয়ে চেপ দিতেই তিতলির হাত লক হয়ে গেল আর ঠোঁট বের হয়ে এলো। সাজ্জাদ পরম আবেশে তিতলির ঠোঁটটাকে গ্রহণ করছে। বেশ কিছুক্ষণ পর সাজ্জাদ তিতলিকে ছাড়ে, দুজনেই হাঁপিয়ে গেছে। তিতলি এখনো চোখ বন্ধ করে আছে। তখনই সাজ্জাদ তিতলিকে বলল, জানো তুমি না চাইতে আমাকে অনেক সাহায্য করো, তার প্রমাণ একটু আগে পেলে। আমি বাসায় যাব। সাজ্জাদ তিতলিকে তার বাসায় দিয়ে আসতে যাচ্ছে। গাড়িতে তিতলি গাল ফুলিয়ে বসে আছে। সাজ্জাদ অনেক চেষ্টা করেও তিতলির মুখ থেকে কথা বের করতে পারেনি। হঠাৎ গাড়ি থামানোর তিতলি অবাক হলেও কথা বলেনি। সাজ্জাদ এবার বেশ রেগে গেছে। সমস্যা, কথা বলছো না কেন? ওকে, যেভাবে কথা বুঝবে ওইভাবেই বলবো। ভাবছিলাম বিয়ের আগে কিছু করবো না, কিন্তু তুমি তো রোমান্টিক কনভারসেশন বেশি পছন্দ করো। বলেই সাজ্জাদ নিজের জ্যাকেট খুলে ফেললো, যা দেখে তিতলির চোখ বেরিয়ে আসার উপক্রম। তিতলি নাক মুখ হাত দিয়ে ঢেকে চিৎকার দিয়ে বলে উঠল, না না, এমন করবেন না। আমি আপনার কথা শুনবো আর কোথাও বলবো। এই তো গুড গার্ল, আগে কথাগুলো মানলে এত কিছু করতাম। তুমিও না ভালো কথার মানুষ না। কি? আমি ভালো কথার মানুষ না? আরে আসলে ওভাবে বলতে চাইনি, বোঝার চেষ্টা করো। তিতলি হঠাৎ খেয়াল করলো ও রেগে থাকলে সাজ্জাদ পুরো ভিজে বিড়াল হয়ে যায়। ব্যাস, তিতলির মাথায় শয়তানি বুদ্ধিও চলে এলো। ওরে বজ্জাত, তোকে তো জ্বালানোর প্ল্যান পেয়ে গেছি। খালি আমাকে চুমু দেওয়া, আজ এমন জ্বালান জ্বালাবো বাপ বাপ করতে করতে পালাবি। সাজ্জাদ গাড়ি চালানো শুরু করলে তিতলি বলতে শুরু করলো, আচ্ছা, আজকে আপনি ফিরিয়েছেন? তোমার জন্য অলওয়েজ ফ্রি আছি। কেন? আসলে আজ আমার ঘুরতে ইচ্ছে করছে, যদি ঘুরতে নিয়ে যেতেন। সাজ্জাদ ভ্রুকুসকে একবার তিতলির দিকে তাকিয়ে বলল, ওকে নিয়ে যাব, কিন্তু আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। তুমি আবার কোনো বদবুদ্ধি করছো না তো? কি? আমি বদবুদ্ধি করছি? আপনি বললেই পারতেন নিয়ে যাবেন না, এত কাহিনী করার কি আছে? আরে আমি কি তাই বলেছি নাকি? নিয়ে যাব তো ঘুরতে, রাগ করো কেন? ওরে কেউ বক্স ছাড়, আমার নাচতে মন চাইতেছে। এই বজ্জাতটাকে জব্দ করতে পারছি, এবার অনেক জ্বালাবো এটাকে। সাজ্জাদ তিতলির দিকে তাকিয়ে গাড়ি ঘুরিয়ে নিল। আর তিতলি খুশি মনে বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত। মনে মনে খুশি হয়েছে, যতই মুখে বলুক না কেন, কিন্তু মনে মনে ঠিকই বজ্জাতটাকে ভালোবেসে ফেলেছে, যার জন্য তার আশেপাশে থাকা প্রতিটা মুহূর্ত ভালো লাগে। তার কথা ভেবে একা একা হাসতে ভালো লাগে, যার জন্য নিজেকে গোপন করে চলেছে বরংবার। ভাবতেই তিতলির মুখে হাসি ফুটে উঠল। তিতলি সাজ্জাদকে গাড়ি থামাতে বলে। সাজ্জাদ জিজ্ঞাসা করলে বলে সামনে তাকাতে। সামনে কিছু দূর যেতেই চোখে পড়লো বহমান নদী আর চারপাশে অনেক ঘাস। সামনে একটা ছোট চায়ের টং। সাজ্জাদ পাশে তাকাতেই দেখলো তিতলির হাসি মুখ, যা দেখে সাজ্জাদ আপনা আপনি হেসে দিল। এই জায়গা তুমি কিভাবে চেনো? আসলে আমার যখন মন খারাপ থাকে, আমি এখানে এসে এই চাচার টঙে চা খাই। এবারও প্রমাণ হলো তুমি আর আমি এক। আমাদের মনেরও অনেক মিল, কারণ আমারও মন খারাপ হলে আগে এখানে চলে আসতাম, পরে বিদেশ চলে যাওয়ায় আর আশা হয়ে উঠতো না। তিতলি অবাক হলেও সাজ্জাদের সামনে স্মিত হাসলো। তিতলি আর সাজ্জাদ পাশাপাশি নদীর ধারে বসে আছে। অনেকক্ষণ কেউ কারোর সাথে কথা বললো না। নীরবতা ভেঙে তিতলি বলল, জানেন, ভেবেছিলাম আজকে আপনাকে অনেক জ্বালাবো, সারাদিন এত বিরক্ত করব যে আপনি বাপ বাপ করতে করতে পালাবেন। কিন্তু এখন এই মুহূর্তে আমার এই ইচ্ছেটা একদম পাচ্ছে না। কারণটা আমার অজানা। তোমার অজানা থাকতে পারে তিতলি জান, কিন্তু আমার না। আমি জানি কেন তোমার ইচ্ছে করছে না। কেন? আমার প্রেমে পড়ে গেছো তাই। আপনাকে কে বললো আমি আপনার প্রেমে পড়েছি? আপনি ভুল জানেন। ভুল না, এটা আমার বিশ্বাস। তিতলি আর কিছু বলল না, জানে বলেও লাভ নেই। তাই সাজ্জাদকে নিয়ে টঙে চা খেয়ে বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠলো। রাত 10:56। তিতলি শাওয়ার নিয়ে বেরিয়েছে। রাতে শাওয়ার নেওয়ায় তিতলির অভ্যাস, এর জন্য তিতলির অনেক ঠান্ডার সমস্যাও আছে। কিন্তু কিছুতেই তিতলি তার বদ অভ্যাস ছাড়তে পারে না। ভেজা চুলগুলো পিঠে ছাড়িয়ে দিয়ে
চলে গেল বারান্দায়। নয়নতারা গাছটায় অনেক ফুল এসেছে, কিন্তু কিছুদিন ধরে তিতলি ফুলগুলো ছুঁয়ে দেখেনি, তাই আজ ফুলগুলো দেখেই যেন তার মনটা খুশিতে নেচে উঠল। মুখে এক চিলতে হাসি নিয়ে ফুলগুলো ছুঁয়ে দিল। হঠাৎ ফোনের আওয়াজে তিতলি ধ্যান ফিরল। হাসি মুখেই ফোনটা তুললো, ফোনের দিকে না তাকিয়েই। হ্যালো, আমার তো ওই ফুলটার প্রতি বড্ড হিংসে হচ্ছে তিতলিজান। আপনি এত ফোন দিয়েছেন কেন? আর হিংসে হচ্ছে মানে? তোমাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল তাই চলে এসেছি। চলে এসেছেন মানে? আশেপাশে তাকিয়ে তিতলি দেখে নিচে রাস্তায় গাড়ির সাথে হেলান দিয়ে তিতলির সাথে ফোনে কথা বলছে সাজ্জাদ। তিতলিকে দেখে হাত দিয়ে ইশারা করলো। তিতলির অবাক হয়েও তাকিয়ে আছে। জানো তিতলিজান, আমার খুব ইচ্ছে হয় তুমি আমাকেও ওই ফুলটার মতো ছুঁয়ে দেবে। তিতলি লজ্জায় লাল হয়ে গেছে, তাই আর কিছু বলতে পারেনি, শুধু সাজ্জাদকে বাই বলে ভিতরে চলে গেছে। যা দেখে সাজ্জাদ হেসে দেয়। আমার তিতলিজান মনে হয় খুব বেশি লজ্জা পেয়েছে। বলে সাজ্জাদ গাড়ি নিয়ে চলে গেল, কিন্তু তিতলি আর সাজ্জাদ বাদে আরেকজন তাদের দিকে হা করে তাকিয়ে সব পর্যবেক্ষণ করছিল। তিতলি রুমে এসে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো আর ভাবতে লাগলো এই লোকটা এমন কেন, সব সময় লজ্জা দিবে। তখনই তিতলি বাসার কলিং বেল বেজে ওঠে। অনেকক্ষণ বেল বাজতে থাকে। তিতলি গেট খুলতে যেতে যেতে বলতে থাকে, আরে কি অবস্থা? এত রাতে কে? আর কেউ দরজা খুলছে না কেন? তিতলি দরজার কাছে গিয়ে দেখে তার বাবার হাতে একটা খাম। তিতাস সাহেব খামটা তিতলির দিকে এগিয়ে দিল। দেখ তো মামুনি, বলল তোর জন্য এসেছে। আমার জন্য? কিন্তু কে পাঠালো? আর এত রাতে দেওয়ার মানে কি? জানি না, তবে একটা মেয়ে এসেছিল। ওকে। তিতলি খামটা নিয়ে তার রুমে চলে গেল আর খামটার দিকে তাকিয়ে ভাবতে লাগলো কে পাঠাতে পারে। তৎক্ষণাৎ নিজের কৌতূহল মেটাতে খামটা খুলে যা দেখে তাতে চোখ ছানা বড়া। তিতলির হাত থেকে খামটা পড়ে যায় আর চোখ দিয়ে নামতে থাকে অশ্রুধারা। অনেক চেষ্টা করেও তিতলি নিজের কান্না থামাতে পারছে না, কেননা ওই কয়দিন সাজ্জাদকে সে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। কি করবে ও? দূরে সরে যাবে? না, সাজ্জাদকে জিজ্ঞেস করবে কেন ওর সাথে এমন করলো। কিন্তু সাজ্জাদ তো ওকে মুখে কখনোই বলেনি যে সে তিতলিকে ভালোবাসে, তাহলে কিসের ভিত্তিতে সে সাজ্জাদের সামনে যাবে? তাই সেদিন তিতলি কিছুদিনের জন্য ওর ফুপির বাসায় চলে যায়, আর যাওয়ার আগে সবাইকে বলে যায় যেন কেউ ওর ঠিকানা জানতে চাইলে না বলে, এমনকি ওর বন্ধু বান্ধবীদেরও না। টিচার সাহেব তিতলিকে অনেক জিজ্ঞাসা করেও কোনো উত্তর পায়নি। দেখতে দেখতে কেটে যায় একটা বছর। এই এক বছর তিতলি অনেকটা বদলে গেলেও সাজ্জাদের প্রতি অভিমান বিন্দু মাত্র কমেনি। এখনো সে সাজ্জাদের জন্য কান্না করে, কোনো কারণ ছাড়াই। সাজ্জাদ যে খুব ভালো আছে তা কিন্তু নয়। ও এই এক বছর তিতলির অনেকবার খোঁজ নিয়েছে, বারবারই ফলাফল শূন্য, কিন্তু হার মানে নিও। সাজ্জাদ এখন বুঝতে পেরেছে না কেন তিতলি নিজেকে ওর থেকে আড়াল করেছে। কি চায় তিতলি? সাজ্জাদ এতটুকু শিওর যে তিতলির কিছু তো হয়েছে, কেননা তিতলিকে সে যতটুকু জানে তাতে বুঝতে পেরেছে যে তিতলি সাজ্জাদকে ভালোবেসে ফেলেছিল। সাজ্জাদের একটা অভ্যাস হয়ে গিয়েছিল প্রতি রাতে তিতলির রুমে প্রবেশ করা, কেননা এখানে সে তার প্রিয়তমার অস্তিত্ব টের পেত। হঠাৎ একদিন সাজ্জাদের হাতে একটা খামটা পড়ে যায়, আর তা দেখে সাজ্জাদ নিজে স্তব্ধ। খামে কিছু ছবি আর একটা ডকুমেন্ট, আর সাথে একটা চিঠি। ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে সাজ্জাদ একটা মেয়েকে জড়িয়ে ধরেছে, আর কিছু পেপার সাইন করেছে তার ছবি, এবং যে ডকুমেন্ট পাঠিয়েছে তার রেজিস্ট্রি পেপার। আর চিঠি পড়ে সাজ্জাদ আরো অবাক। চিঠিতে লেখা আছে, তিতলি, তুমি আমার আর সাজ্জাদের জীবন থেকে চলে যাও। সাজ্জাদ তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছে, যার জন্য সে আমার সাথে সংসার ভাঙতে চাইছে। হয়তো বিশ্বাস করবে না, তাই আমাদের বিয়ের কিছু ছবি আর পেপার পাঠালাম। প্লিজ চলে যাও। ইতি, রিফা। চিঠিটা হাতে মুঠ করে ধরেছে সাজ্জাদ। চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। এই মেয়ের সাহস হয় কি করে আমার আর তিতলির মাঝখানে আসার? একে তো কিছুতেই ছাড়বো না আমি। সাজ্জাদ তিতলির বাসা থেকে বের হতে গেলে হঠাৎ থেমে যায় তিতলির বাবার কণ্ঠস্বর শুনে। তিতলির বাবা ফোনে তিতলির সাথে কথা বলছে এবং তিতলি তার বাসায় আসছে কথাটা শুনে সাজ্জাদের চোখে পানি চলে আসে। খুশিতে কতদিন পর সে তার প্রিয়তমাকে দেখবে। পরের দিন সকালে তিতাস সাহেবের সাথে দেখা করতে সাজ্জাদ আর তার বাবা আসে। সাজ্জাদ তিতাস সাহেবকে সব খুলে বলে আর অনুমতি চায় তিতলির অভিমান ভাঙিয়ে তার অর্ধাঙ্গিনী বানানোর। তিতাস সাহেব সবকিছু বিবেচনা করে সাজ্জাদের প্রস্তাবে মত দেয়, কিন্তু শর্ত জুড়ে দেয় যে সে তার মেয়ের মতের বিরুদ্ধে কিছুই করবে না। সাজ্জাদ বাঁকা এসে বিষয়টা তার উপর ছাড়তে বলে। কিছুদিন পর সাজ্জাদ তিতলিকে দেখতে এসে সবার সামনে চুমু দিয়ে দেয়। বর্তমানে সাজ্জাদ ছাদে শুয়ে তার দেখছে আর তিতলির কথা ভাবছে।
সাজ্জাদ ছাদে শুয়ে তারা দেখছে আর তিতলির কথা ভাবছে। না, তিতলিজান, কাজটা তুমি ঠিক করনি। এই একটা বছর যে আমার কেমন বিষের মতো লেগেছে তোমাকে বলে বোঝানো যাবে না। তাই এর শাস্তি তোমাকে পেতে হবে, কিন্তু তার আগে তোমাকে আমার ঘরণী বানিয়ে নেই। তিতলির মেজাজ একদম তুঙ্গে, কারণটা তার বাবা। বাবাকে সে এতবার করে বলল, তাও তার বাবা তাকে সাজ্জাদের সাথে বিয়ে দেবেন। এটাই শেষ কথা। তিতলি কিছুতেই বুঝতে পারছে না তার বাবাকে। বাবা, সে একজন বিবাহিত পুরুষ, তার সাথে আমার কি করে বিয়ে হতে পারে? সাজ্জাদ কি তোমায় নিজে বলেছে যে সে বিবাহিত? নিজে বলেনি, কিন্তু ওই রিফা বলে মেয়েটা নিজে আমার সব প্রমাণ পাঠিয়েছে। কোথায় প্রমাণ? তিতলি নিজের রুমে তন্ন তন্ন করে খুঁজেও প্রমাণগুলো পায়নি। কোথায় গেল প্রমাণগুলো? তিতার সাহেব তিতলির রুমে প্রবেশ করে। কি তিতলি, পেলে প্রমাণ? না, কিন্তু প্রমাণগুলো আমি এখানে রেখে গিয়েছিলাম। শুধু শুধু সাজ্জাদের উপরে কেন দোষ দিচ্ছ? শোনো তিতলি, সবসময় অন্যের কথার উপর ভিত্তি খুঁজলে অনেক কাছের জিনিস হারিয়ে ফেলতে পারো। তাই সবসময় যাচাই না করে অন্যের কথা বিশ্বাস করবে না, ঠিক আছে? সত্যি তো, আমি তো এই মেয়ের সাথে শুধু ফোনে একবার কথা বলেছি, তাও প্রমাণ পাওয়ার পর। আমি কিছু যাচাই কেন করলাম না? কালকেই আমায় সাজ্জাদের সাথে কথা বলতে হবে। রাত 8:15। সাজ্জাদ একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে, আর তার ঠিক সামনে বসে আছে এক ব্যক্তি। আমি যে সময় বলবো শুধু সেই সময় নিয়ে হাজির হবে, বাকিটা আমি দেখে নিব, আর অ্যাড্রেস আমি পাঠিয়ে দেব। ওকে স্যার। ওকে, গো নাও। তৎক্ষণাৎ লোকটি বেরিয়ে গেল, আর সাজ্জাদের ফোনে কল এলো। তিতলির নাম ভেসে উঠলে সাজ্জাদের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। মুখ দিয়ে বেরিয়ে এলো, আমার তিতলিজান। তা তুলে কানে নিয়ে বলে উঠল সাজ্জাদ। তুমি আমায় এত মিস করছিলে তিতলিজান? বাজে বকা বন্ধ করুন, আর বলুন কণিকা আমার ফোন কেন ধরছে না? আপনি কাউকে কিছু না বলে পালিয়ে যাবেন, ইভেন বেস্ট ফ্রেন্ডকেও বলবে না। সে কি আপনার আসার খুশিতে বরণডালা নিয়ে দাঁড়িয়ে থাকবে? তুমি চলে যাওয়ায় কণিকা অনেক ভেঙে পড়ে। হয়তো অভিমানের পালা খুব বেশি ভারী হয়ে গেছে, তাই চলছে না। বাকিটা তুমি দেখো। ও আল্লাহ, এই মেয়ের রাগ ভাঙানো যা কষ্টের। যাই হোক, আমারই ভুল। যাক, শিকার তো গেলে তোমার ভুল। সব হয়েছে আপনার জন্য। কিছুক্ষণ থেমে, কাল আমার সাথে দেখা করতে পারবেন? তুই বললে এখনই চলে আসি। না না, কালকে ভার্সিটির সামনে রেস্টুরেন্টে চলে আসবেন। ওকে। সকাল সকাল তিতলি ছুটেছে কণিকার রাগ ভাঙাতে। সেই কখন থেকে কণিকার রুমে বসে আছে, কিন্তু কণিকা কোনো কথা বলছে না তিতলির সাথে। তিতলির এখন রাগে মাথা ফেটে যাচ্ছে, কি করবে? হঠাৎ করে তিতলি একটা শোপিস তুলে ভেঙে ফেলে, যার ফলে হাতটা কেটে যায়। আর কণিকার রাগ মুহূর্তে শেষ হয়ে তিতলির হাত দিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রাগী চোখে তিতলির দিকে তাকিয়ে থেকে তিতলির গালে এক চড় দিয়ে বসে। একে তো এমন কাজ করেছিস যে মন চাচ্ছে তুলে আছাড় দিই, কিন্তু আমি নিরুপায়। কি আমার ঘটেছিল যে কাউকে না জানিয়ে আপনি পালালেন? সরি দোস্ত। তারপর কণিকাকে সব খুলে বলল, যা শুনে কণিকাও স্তব্ধ। কিন্তু কখনোই সাজ্জাদের এমন কথা সে শোনেনি, কিন্তু তিতলির কথাও ফেলার মতো নয়। ভাই এই কাজ কখনো করবে না, হয়তো তোর কোথাও ভুল হচ্ছে। তুই ভাইকে জিজ্ঞেস করেছিস? তার জন্যই তো আজ তোর ভাইকে মিট করতে বলেছি। হ্যাঁ, এখন ভাই একমাত্র সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। সাজ্জাদ রেস্টুরেন্টে বসে আছে তিতলির অপেক্ষায়। দীর্ঘ 30 মিনিট অপেক্ষার পর সাজ্জাদ তিতলির দেখা পেল। তিতলি একটা লং ফ্রক সাথে ওড়না আর এক সাইডে লম্বা চুলের বেনুনি। আহামরি কিছুই সাজেনি, তবু যেন সাজ্জাদের চোখ কোনো হুর। তিতলিকে দেখে সাজ্জাদের হাত অটোমেটিক বুকের বাঁ পাশে চলে গেছে, আর মুখ থেকে বেরিয়ে এসেছে, আমার তিতলিজান। তিতলি সাজ্জাদের সামনে এসে সাজ্জাদের চাহনি দেখে লজ্জা পেয়ে গেছে, তাই একটা চেয়ারে শব্দ করে বসলো। কিন্তু সাজ্জাদের তাতে কোনো ভাবাবেগ হলো না। সে এখনো তার তিতলি জানকে দেখতে ব্যস্ত। এবার সব সংকোচ দূর করে তিতলি বলে উঠল, এই যে সাজ্জাদ সাহেব, আপনাকে এখানে কিছু কথা বলতে ডেকেছি। এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে নয়। আমি আমার হবুকে দেখছি, তাতে আপনার কি? আর আপনি আমাকে কি বলবেন তাতে মনে হয় না আমার তাকিয়ে থাকে কিছু আসে যায়। অবশ্যই আসে যায়। এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে অনেক আনইজি ফিল হয়। আমি কথা বলতে পারি না। আচ্ছা যাও, এখন আর দেখবো না, কিন্তু বিয়ের পর মানা করতে পারবে না। বিয়েটা আগে হতে দিন। মানে শোনো, তুমি যতই চেষ্টা করো না কেন, এই বিয়েটা তো হবেই। তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিন। বলো। রিফাকে, তার সাথে আপনার সম্পর্ক কি? রিফা আমার পরিচিত একজন,
আর তার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই যা তুমি বোঝাতে চেয়েছো। পরিচিত একজন নাকি ওয়াইফ? কাম ডাউন, রিল্যাক্স। তোমার সব প্রশ্নের উত্তর আমাদের বিয়ের দিন পেয়ে যাবে। আজ আমি তোমাকে চেয়েও কিছু বলতে পারবো না। আপনার কাছে বলার মতো কিছু আছে যে বলবেন? শুধু শুধু আমার সাথে এত নাটক কেন করছেন? আর এখনই বা এরকম বিয়ে বিয়ে কেন খেলছেন? কি চাইছেন কি আপনি? বললাম তো বিয়ের দিন প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আজ কিছু জিজ্ঞাসা করো না, একটু সবুর করো, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আপনি কেন এমন করছেন? আপনার স্ত্রী আছে, সে আমাকে আপনাদের বিয়ের ডকুমেন্টস দিয়েছে, ছবি সহ। তাও আপনি এমন বলছেন? আমি খুব ভালো করে বুঝতে পারছি আমি আপনার কাছে মোহ ছাড়া কিছুই না। সব সহ্য করলেও তিতলির বলা শেষ কথাটা সাজ্জাদের হজম হলো না। বেশ রেগে তিতলির দিকে এগিয়ে চেয়ারের হাতলে 2 হাত রেখে তিতলির দিকে ঝুঁকে বজ্র কণ্ঠে বলে উঠল। কি মনে করো নিজেকে? আমার ফিলিংসের কোনো দাম নেই তোমার কাছে? একটু থেমে, আরে তুই ছাড়া আমার জীবনে কোনো মেয়ে নেই। আর তোকে বলছি না আমি ওই রিফার চ্যাপ্টার বিয়ের দিন ফিনিশ করব। আর আর কি জানো? হ্যাঁ, মোহ। তুই আমার মোহ। না, হ্যাঁ, তুই তো আমার মোহই, যে আমি বিগত 12 বছর ধরে বয়ে চলেছি, যা আমার কাছে ভালোবাসা হলেও তোর কাছে তো মোহ। বলেই লাথি দিয়ে টেবিলটা ফেলে দিল সাজ্জাদ আর হনহন করে বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। আর তিতলি বসে অবাক হয়ে আছে। হঠাৎ তিতলির গালে চড় বসিয়ে দিয়েছে কণিকা। কণিকা জানতো না সাজ্জাদ আর তিতলি এখানে আসবে। কণিকা রেস্টুরেন্টে ঢুকে সাজ্জাদ আর তিতলিকে দেখে অবাক হয়, কিন্তু তার চেয়েও বেশি রাগ হয় তিতলির কথা শুনে। তিতলির গালে হাত দিয়ে কণিকার দিকে তাকিয়ে আছে। কণিকার মুখ চোখে রাগে লাল হয়ে গিয়েছে। এত বড় কথাটা তুই কিভাবে বললি? আমার ভাইয়ের ভালোবাসা তোর কাছে মোহ? চল, তোকে আমি কিছু দেখাই। বলেই কণিকা তিতলিকে টানতে টানতে বাসায় এনে সাজ্জাদের রুমে নিয়ে গেল। এখানে এসে তিতলি হা হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? সাজ্জাদ রুমে সাজ্জাদ আর তিতলির ছবিতে রুমটা ভরা। শুধু সাজ্জাদের বেডের উপর একটা বিশাল বড় করে ফ্যামিলি পিকচার বাঁধাই করা। আর এখানে তিতলির বেশিরভাগ ক্যান্ডিড পিকচার, যা তিতলির অগোচরে তোলা হয়েছে। একটা ছবিতে তিতলি হঠাৎ পিছনে ফিরা এবং চুলগুলো বাতাসে উঠছে আর তিতলি হাসছে। ছবিটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এটা তো অনেক আগের ছবি বলে মনে হচ্ছে। এইভাবে তো ও কখনো ছবি তোলেনি। তবে কি রে, অবাক হসনি সাজ্জাদের মোহ দেখে? এগুলোর মানে কি? তুই কি আসলে বুঝিস না? তোর কি মনে হয় আমি সাজ্জাদকে বারণ করব আর আমার কথা শুনে তোর থেকে দূরে থাকবে? কি বলতে চাইছিস? সাজ্জাদ তোর থেকে দূরে ছিল, কিন্তু তোকে নিজের থেকে দূরে রাখেনি। তোকে প্রতি মুহূর্ত পর্যবেক্ষণ করত। আমি তো জানতামও না এই রুমে কারোর প্রবেশ বারণ ছিল, কিন্তু একদিন ভুলবশত এই রুমে এসে সাজ্জাদের এই কাহিনী দেখি। এরপরও তুই এটাকে সাজ্জাদের মোহ বলবি? সাজ্জাদ তোর থেকে বেশি তোকে চেনে, বুঝেছিস? তিতলি সব শুনে স্তব্ধ হয়ে গেছে, যেন ওর কোনো ইন্দ্রিয় কাজ করতে চাইছে না। কি বলবে নিজেও বুঝে উঠতে পারছে না। তাহলে কি ওই রিফা মেয়েটা মিথ্যে বলেছে? কিন্তু সে তো বলেছে তার কাছে আরো প্রমাণ আছে। তাহলে কি করবে আমি? তোর এখনো মনে হয় তুই সাজ্জাদের মোহ? কোথায় আছে এখন সে? আমি জানি না। কিছুক্ষণ চিন্তা করে, হয়তো আমি জানি। কোথায়? ফার্ম হাউস। সাজ্জাদ নিজের ফার্ম হাউসে এসে তিতলির ছবির দিকে এক মনে তাকিয়ে আছে আর বলছে, তুমি আমার জন্য কি তা তোমাকে হয়তো কোনো কালেই বলে বোঝাতে পারবো না, কিন্তু আজ তুমি আমায় অনেক বেশি হার্ট করেছো। কিন্তু বেশি দিন না, আগে তোমায় নিজের করে নেই, তারপর প্রতি মুহূর্তে বোঝাবো তুমি আমার কি। আর আমাদের মাঝে যেই আসবে তাকে কিছুতেই ছেড়ে দিব না, আমি শেষ করে দিব। কারণ আমি শুধু তোমাকে চেয়েছি তিতলি জান, ইউ আর অনলি মাইন। হঠাৎ দরজার শব্দ পেয়ে সাজ্জাদ তাকিয়ে দেখে তিতলি এসেছে। এসেই দেখে সাজ্জাদ কেমন ঢুলছে। কাছে এসে তিতলি সাজ্জাদকে জিজ্ঞাসা করে, আপনি ড্রিঙ্ক করেছেন? নেশা? তোমার নেশাই কাটে না তো কি অন্য নেশা করব? তো আপনি ঢুলছেন কেন? যাতে আমার দ্বারা কোনো ক্ষতি না হয়ে যায়, তাই ঘুমের ওষুধ খেয়েছি। আমি এখন কিছুক্ষণ ঘুমাবো। জানি সত্যি তো আর আসনি, এসেছো কল্পনায়। ঘুম থেকে উঠলে আর দেখতে পাবো না তোমায়। বলেই ঘুমের দেশে চলে গেল সাজ্জাদ। আর তিতলি দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে বলল, হায় আল্লাহ, কোন পাগলের পাল্লায় ফেলেছো? স্বপ্নেও আমাকে দেখে? বলেই তিতলি সাজ্জাদকে ঠিক করে শুইয়ে দিল আর রুমটা পরিষ্কার করতে লাগলো। তিতলিকে টেনে নিয়ে যাচ্ছে সাজ্জাদ। তিতলির কোনো কথাই যেন ওর কান অবধি যাচ্ছে না। অ্যাকচুয়ালি সাজ্জাদ পাত্তা দিচ্ছে না। প্লিজ সাজ্জাদ, ছাড়ুন, আমার লাগছে, প্লিজ। উল্টাপাল্টা কাজ করার আগে মনে থাকে না এখন হাতে লাগতেছে, পরে আদর করে দিবনি। তিতলি আকস্মিকতায় বোকা বনে গেছে। এই ছেলে বলে কি?
কোথায় নিয়ে যাচ্ছে তাও জানি না। কিছুক্ষণ আগে তিতলি রুম পরিষ্কার করে সাজ্জাদের পাশে বসেছিল আর সাজ্জাদকে এক মনে দেখছিল। কি নিষ্পাপ এই মুখটা। তিতলি মনে মনে বলছে, কেন জানো, আমার কাছে সাজ্জাদের কথা সত্যি মনে হয়, কিন্তু রিফা নামের মেয়েটি আমাকে এত ছবি পাঠাচ্ছে যেন সে তৈরি হয়ে আছে, কিছুতেই সাজ্জাদকে বিশ্বাস করতে দিবে না। এরই মধ্যে সাজ্জাদ ঘুম থেকে জেগে যায়, মাথা চাপ দিয়ে ধরে, সামনে তাকাতেই অবাক। তিতলি তিতলি এখানে কি করে? সাজ্জাদকে অবাক করে দিয়ে তিতলি বলে উঠল, উঠে গেছেন? যাক বাবা। তুমি এখানে কিভাবে? কিভাবে মানে? নিজে আসছি, আর আপনি পুরো 3 ঘন্টা ঘুমিয়েছেন। এত কম কি করে? ওষুধের ডোজ তো 5 ঘন্টার কম না, 2 ঘন্টা কমলো কিভাবে? জি, 2 ঘন্টা আমার জন্য কমেছে। আপনাকে তেঁতুল পানি খাইয়ে বমি করিয়েছি, আর আপনি এমনই প্রতিদিন ঘুমের ওষুধ নেন। সাজ্জাদ পুরো বোকা বনে গেছে। এ কি সেই তিতলি যে কিছুক্ষণ আগেও তার থেকে মুক্তি চেয়েছে, তার ভালোবাসাকে অপমান করেছে? কথাগুলো ভেবেই মাথায় রাগ উঠে গেল সাজ্জাদের। রাগী কণ্ঠে বলে উঠল, আমি যা খুশি তাই করি, তাতে তোমার তো কিছু যায় আসে না। আমি মরলেই কি? তিতলির বুকে মোচড় দিয়ে উঠল সাজ্জাদের কথা শুনে। ছলছল চোখে সাজ্জাদের দিকে তাকালো। সাজ্জাদ বুঝতে পারে তিতলির মোটেই তার কথা পছন্দ হয়নি, এর জন্য কথা ফুরিয়ে বলে ওঠে। সবসময় নেই না ওষুধ, যখন বেশি রেগে যাই তখন দেই। তিতলির এবার বেশ রাগ হলো, জোরেই বলে উঠল, রাগ তো আমার করার কথা, আপনি কেন রেগে ঘুমের ওষুধ খাচ্ছেন? যেই কাহিনী করেছেন তারপর সে আপনার মুখ দেখছি, তাই বেশি নয়? সাজ্জাদ তিতলির সামনে এসে হাতের কনুই ধরে টান দিয়ে নিজের মুখোমুখি করে বলতে শুরু করলো, কি করছি আমি? নিজ মুখে বলো। কি করছেন আবার জিজ্ঞাসা করছেন? জিজ্ঞাসা করছি কি করেছি। আপনি বিবাহিত নন? না, মিথ্যে কেন বলছেন? আমি মিথ্যে বলছি না, তোমার কাছে প্রমাণ থাকলে দেখাও। তিতলিও উত্তেজিত ভাবে নিজের ফোন বের করে সাজ্জাদের সামনে ধরলো। সাজ্জাদ দেখে নিজেও অবাক। পুরো 1 বছর ধরে তিতলির কাছে সাজ্জাদের বিভিন্ন ঘনিষ্ঠ পিক পাঠানো হয়েছে, যা দেখলে যে কেউ সাজ্জাদকে ভুল বুঝবে। এই ছবিগুলো আমার না। তাহলে কার? জানি না, বাট এগুলো আমার ছবি না। ইভেন আমি এইরকম জামা কখনো পরিনি। আচ্ছা, এই নাম্বার থেকে কি কোনো ফোন আসে? হ্যাঁ, মাঝে মাঝে আসতো, কিন্তু কিছুদিন ধরে আসে না, কেন জানি না। আমি জানি কেন, কিন্তু সবুর করো, আমি বিয়ের দিন সব খুলে বলবো। এত কিছুর পর আপনি আবার আমাকে বিয়ে করতে চাইছেন? সারা জীবন তোমাকে চেয়েছি, ভবিষ্যতেও তোমাকে চাইবো। হঠাৎ করে সাজ্জাদের চোখ গেল তিতলির ফোনের মেসেজে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তিতলি লিখেছে যে সাজ্জাদের থেকে দূরে সরে যাবে আর রিফাকে এ নিয়ে চিন্তা করতে বারণ করছে। সাজ্জাদের এবার রাগে মাথা ফেটে যাচ্ছে। এই মেয়ে কি মনে করে নিজেকে? তারপর সাজ্জাদ সিংহ রূপ ধারণ করে। বর্তমানে আরে, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? একদম চুপ থাকো। খুব শখ না আমার থেকে দূরে যাওয়ার? বিয়ের দিন পালাবে, কি সুন্দর প্ল্যান, যাওয়াচ্ছি তোমায়। সাজ্জাদ তিতলিকে টেনে নিয়ে গাড়িতে বসালো এবং নিজে বসে গাড়ি স্টার্ট দিয়ে সোজা কাজী অফিসে চলে গেল। তিতলির তো চোখ চড়ক গাছ। তিতলি বারবার মানা করলেও সাজ্জাদ শুনছে না। এক প্রকার জোর করে সাজ্জাদ আর তিতলির বিয়েটা সম্পন্ন হয়। তিতলি তো কেঁদে কেঁদে চোখের পানি নাকের পানি এক করে দিছে। হঠাৎ করে তিতলি অজ্ঞান হয়ে সাজ্জাদের গায়ে হেলে পড়লো। সাজ্জাদ দ্রুত তিতলিকে নিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছে। টেনশন করবেন না সাজ্জাদ সাহেব, আপনার স্ত্রী এখন ঠিকই আছে। সে বোধ হয় খাওয়া দাওয়া ঠিক মতো করে না, তাই অজ্ঞান হয়ে গেছে। আমি স্যালাইন দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে, খেয়াল রাখবেন। ধন্যবাদ ডক্টর, আমিও খেয়াল রাখবো। কিছুক্ষণ পর তিতলির জ্ঞান ফিরে চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে যে কোথায় আছে। তৎক্ষণাৎ মনে পড়ে তার সাথে কি হয়েছে। দরজার আওয়াজে সেদিকে তাকালো, দেখে সাজ্জাদ হাতে করে খাবার নিয়ে আসছে। তিতলিকে দেখে মুচকি হাসি দিল। কি ম্যাডাম, এখনো কি খাবার খাওয়ার ইচ্ছা আছে নাকি আরো বেহুশ থাকতে চান? আমার খেতে ভালো লাগছে না, তাতে আপনার কি? আমি বেহুশ হয়ে থাকলে? আই হাই, বউ আমার বলে কি? তুমি অসুস্থ থাকলে সবচেয়ে বেশি তো আমারই সমস্যা। আজাইরা জায়গায় এনার্জি লস করলে হবে? নতুন বিয়ে করছি। আপনার আজাইরা পেঁচাল না পারলে হয় না মিস্টার অসভ্য। বউয়ের কাছে লজ্জা করলে তার লজ্জা কি করে ভাঙবো? তাই তোমার কাছে নো লজ্জা, অনলি রোম্যান্স। ওরে বেশরম, আর কি বউ বউ করছেন? আই হাই, তোমার মনে নাই? একটু আগে তো আমাদের বিয়ে হলো, তারপর তুমি অজ্ঞান হয়ে গেলে। আমি তো ভয় পেয়ে গেছি যে হায় আল্লাহ, বিয়ের দিন বউ প্রেগনেন্ট হইলো কেমনে? আমি তো কিছুই করি নাই। এই, আপনার মুখে কোনো কথা আটকায় না? সাজ্জাদ তিতলিকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে প্রথমেই তিতলিকে জিজ্ঞাসা করে বসলো, আচ্ছা তিতলি যান, তুমি তোমার শ্বশুরবাড়ি যাবে নাকি বাপের বাড়ি? অবশ্যই আমি আমার বাসায় যাব।
আর কি শ্বশুরবাড়ি করতেছেন? আমি এই বিয়ে মানি না, জোর জবরদস্তির বিয়ে। এভাবে বলে না বউ, কষ্ট লাগে। তুমি মানো আর না মানো, তুমি আমার একটা মাত্র বউ, তাই এমনে কইলে কষ্ট লাগে। বুকে হাত দিয়ে তিতলির দিকে তাকিয়ে আপনি কোনো নাটক ফটক করলে শিওর মার্কেট পাইতেন। চেহারাও ভালো, অ্যাক্টিংও খুব দারুণ করেন। এমনিতেই মেয়েরা আপনার জন্য পাগল। সাজ্জাদ চারপাশে তাকিয়ে দেখে রাস্তার মেয়েগুলো শুধু ওর দিকে তাকিয়ে নেই, পারলে চোখ দিয়ে গিলে খাচ্ছে। যা দেখে তিতলি না চাইতেও জেলাস ফিল করছে। সাজ্জাদ মুচকি হেসে তিতলিকে বলল, ও, তো এই কারণে বউ আমার এত কথা শোনালো। বউ, তুমি কি জেলাস ফিল করছো? কি যাতা বলছেন? আমি কেন জেলাস করব? একদমই না। আচ্ছা হইছে, আর মিথ্যে বলতে হবে না, চলো। আজাইরা কথা বললেন না। আর না, আমি মিথ্যা বলছি। সাজ্জাদ তিতলিকে নিয়ে তিতলির বাসায় যায়। গিয়ে দেখে তিতলির বাবা ড্রয়িং রুমে বসে আছে, চোখ মুখ লাল করে রাগে চোখে তাকিয়ে আছে। সাজ্জাদ আর তিতলিকে একসাথে দেখে জিজ্ঞাসা করলো, তিতলি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বাবা, আমি মানে হুম, তুমি কি? বাবা, আমি আপনার মেয়েকে বিয়ে করেছি। আচ্ছা ঠিক আছে। বাবা, এই বজ্জাতটা আমাকে জোর করে বিয়ে করেছে। জোর করবো না তো কি করব? খাওয়া দাওয়া করবা না, রাস্তায় অজ্ঞান হয়ে যাবা। আমি আমার বউয়ের এত অনিয়ম মানতে পারবো না, তাই পার্মানেন্টলি নিজের করছি। নিজের করছি মানে কি? কত নাটক করবেন আপনি? শোনো, তুমি বিয়েটা মানো আর না মানো, আই ডোন্ট কেয়ার। তুমি আমার বউ, এটাই শেষ। আর আমার থেকে পালানোর চেষ্টা করলে খবর আছে। অনুমান একটা। লিসেন মিস্টার বজ্জাত, মানে মিস্টার সাজ্জাদ, আমি আপনার সাথে কিছুতেই থাকবো না। দেখে নিন। সেটা তো তুমি দেখো, তোমার পালানো কিভাবে ভেস্তে দেই, তা দেখতে থাকো। এতক্ষণে তিতাস সাহেব নীরব দর্শক এর মতো সাজ্জাদ আর তিতলির ঝগড়া দেখছিল। কিন্তু সাজ্জাদের কথা শুনে খুব খুশি হয়েছে বলে মনে হলো, কিন্তু এদের ঝগড়া থামাতেই হবে, তাই জোরে বলে উঠল, চুপ, দুইজনে একদম চুপ। আর তিতলি, তুমি আমার বরের সাথে এভাবে কেন কথা বলছো? মানে কি বাবা? ও যা করেছে তা অন্যায়। আমি ওকে আমার স্বামী হিসেবে মানি না। মানতে তো হবে, যতই হোক বিয়েটা তো হইছে, তাই না? বাবা, আমি ওকে বিয়ে করে একদমই পস্তাচ্ছি না। আমি আজ হোক কাল হোক ওকে বিয়ে করতাম। আর আপনার মেয়ের ফোন না ধরলে আমি জানতেই পারতাম না উনি পালানোর প্ল্যান করছিলেন। সাব্বাস বেটা। সাজ্জাদের পিঠে চাপড় দিয়ে, তুই কি ভাবিস এই বিয়ের জন্য আমি লেগে থাকবো? মোটেও না, বরং আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। এবার তাড়াতাড়ি 10 থেকে 12টা নাতি নাতনি আমাকে গিফট কর, তারপর তোদের রক্ষে। তিতলি তার বাবার কথা শুনে চোখগুলো বড় বড় করে হা করে তাকিয়ে আছে। কি বলল তার বাবা? আর সাজ্জাদের দিকে তাকিয়ে দেখে তিনি মুখ নিচু করে লজ্জা মাখা হাসি দিচ্ছে। কথায় আছে না, রতনে রতন চিনে। তিতলির বাবাও যে একসময় এই বজ্জাত্রার মতো ছিল, তার প্রমাণ তিতলি পেয়ে গেছে। মিস্টার তিতাস সাহেব, আপনি কি আসলেই আমার বাবা? এই রে, খেপেছে। সাজ্জাদ, তুমি কি কাজটা ঠিক করছো? কোন কাজটা বাবা? ও, বুঝতে পেরেছি, কিন্তু কি বলুন তো বাবা, আপনার মেয়ের থেকে আমি বেশি জেদি, তাই তাকে উল্টাপাল্টা কাজ করতে বারণ করুন, তাহলে আমিও আর জোর করব না। জোর করার কিছু বাকি রেখেছেন আপনি? কিছু করিও তো নি। এইভাবে কিছুক্ষণ কথা বলে সাজ্জাদ তার বাসায় চলে যায়। আর ঠিক হয় পারিবারিকভাবে তাদের আবার বিয়ে হবে। যতই হোক, দুই পরিবারের একমাত্র ছেলে মেয়ে তারা। রাত 11:34 তিতলির ফোন এলো। তা দেখে তিতলির মুখে হাসি ফুটে উঠলো। মুখে না বললেও মন থেকে সে সাজ্জাদকে মেনে নিয়েছে। তারপরও একটু কিন্তু রয়ে যায়। তিতলির মনে মনে ভাবে, আসলে ছবিতে যেই পোশাকে সাজ্জাদকে দেখেছে তেমন ভাবে কখনোই সাজ্জাদকে সামনে থেকে দেখেনি। তাহলে ফোনটা আবার বাজতেই তিতলির ধ্যান ভাঙে আর ফোনটা রিসিভ করে। একটু সাজালো কণ্ঠে বলে ওঠে, এত রাতে কেন ফোন দিয়েছেন? এ কেমন ধারা কথা বউ? আমি আমার বউকে ফোন দিব, তাতে রাত দিন কেন আসবে? আপনি কি আজাইরা পাচাল পারতে ফোন দিয়েছেন? না গো, কাজে দিয়েছি। প্রেমের কথা পরে বলবো। আচ্ছা এবার শোনো, তোমাকে কেউ রাতে কল দেয়? কেন কেন? ফোন দিলেও আপনাকে কেন বলবো? সত্যিটা জানতে চাও? হ্যাঁ, অবশ্যই। কতবারই তো আপনাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু আপনি তো বললেন না। জানতে চাইলে যা জিজ্ঞাসা করছি তা বলো। কেউ ফোন দেয় রাতে? হ্যাঁ, জিহাদ ফোন দেয়, আর মাঝে মাঝে কণিকার সাথে কথা হয়। আর আপনি দেন, এছাড়া অচেনা কেউ দেয় না। জিহাদ কেন তোমারে ফোন দেয়? ফ্রেন্ডস, আমরা কথা বলতেই পারি। হ্যাঁ, বাট আজকের পর থেকে
রাতে আমি বাদে কোনো ছেলের সাথে কথা বলবা না, ওকে? কেন? আর জিহাদ ফোন দিলে আমি কি করব তাহলে? বলবা রাতে ফোন না দিতে, তোমার বরের পছন্দ না। বড় না বড় বড়? কি? না কিছু না, আচ্ছা বলে দিব। তারপর কিছুক্ষণ কথা বলে সাজ্জাদ ফোন কেটে দেয়। রহস্যময় হাসি দিল আর বলল, লেটস গেম স্টার্ট। তারপর কাউকে ফোন দিল আর কিছু বলল। সাজ্জাদের সামনে কণিকা বসে আছে আর মুস্কি মুস্কি হাসছে। পর মুহূর্তে রহস্যময় হাসি দিয়ে সাজ্জাদকে বলল, আর ইউ শিওর ভাই? ইয়েস, অফকোর্স, বাট বি কেয়ারফুল। ইয়েস ভাই। আরেকটা বিষয়, তুই তো খুব ভালো করে জানিস তোর ভাবি একটা ইমোশনাল ফুল। সে যে এই বিষয়টা খুব সহজে নেবে না তা তো ভালো করেই জানিস। ইয়েস ভাই, আমাদের খুব সাবধানে কাজটা করতে হবে, যেন ও কিছু টের না পায়। এখন তুই যেতে পারিস। কণিকা চলে যেতেই সাজ্জাদ মনে মনে বলতে লাগলো, আই এম সরি তিতলি জান, কিন্তু আমার আর তোমার মাঝে যে আসবে তাকে তো আমি কিছুতেই ছেড়ে দিতে পারি না। আর এখানে তো সম্পূর্ণ বিষয়টা তোমায় ঘিরে, এভাবে কিভাবে যেতে দেই? জিহাদ বারবার তিতলিকে ফোন দিয়ে চলেছে। বেচারে না পারছে কিছু বলতে না করতে। তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বের হয়ে ফোনটা রিসিভ করে। তোর সমস্যা কি রে? এভাবে বারবার ফোন দিচ্ছিস কেন? ফোন কি আর সাদা দিচ্ছি, বিপদে পড়েই দিচ্ছি। তুই কি বিড়বিড় করছিস? না কিছু না, তুই কই? শালার বলদ, এত রাতে কই থাকবো আমি? না বাসায় আসিস কিনা তাই জিজ্ঞেস করলাম। তা জেনে তুই কি করবি? বোন তোরা যা জিগাই তাই বল, এক্সট্রা কিছু বলিস না। শোন জিহাদ, তুই আর আমাকে রাতে ফোন দিবি না। কেন? আমার বর পছন্দ করে না তাই। তোর বর মানে তোর বিয়ে হলো কবে? হ্যাঁ শুনতে পাচ্ছিস। হ্যাঁ কেন? আগে বল তোর বিয়ে হলো কবে আর কার সাথে? সে অনেক কথা, আর বিয়েটা ওই বজ্জাতের সাথেই হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি, কিন্তু স্যার তোকে আমার সাথে কথা বলতে কেন বারণ করেছে? তা জানি না, কিন্তু তুই আমাকে মেসেজ দিতে পারিস, তবে রাতে না। হ্যাঁ তা ঠিক আছে, আমিও চাই না তোকে ফোন দিতে, বিপদে পড়েই দেই। বিপদে পড়ে মানে? না কিছু না, তুই ঘুমা। তুই কোথায় আছিস, বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? আরে আমার বাসাতেই আছি। পারিবারিকভাবে বিয়ে হলে তুলে দিবে। সে যাই হোক, সাবধানে থাকিস, পরে কথা বলবো। ওকে। সকালে ঘুম ভাঙতে সাজ্জাদের মুখ দেখে চিৎকার দিয়ে লাফিয়ে উঠল। রাগে চোখে ওনার দিকে তাকিয়ে বলে উঠল, আপনি এখানে কি করছেন? বারে, আমার শ্বশুর বাড়ি, আমার বউয়ের ঘর, আমার বউয়ের খাট, আর আমাকে জিজ্ঞাসা করছো আমি এখানে কেন? এটা কিছু হইল? তাই বলে এভাবে? আমার দরজা তো ভিতর থেকে লক করা, আসলেন কিভাবে? অল ক্রেডিট গোজ টু মাই ফাদার ইন ল। তোমার বাপে তোমার রুমের ডুপ্লিকেট চাবি নিয়ে রাখছে, আর তা দিয়েই তোমার রুমের লক খুলে আমাকে ভিতরে পাঠিয়ে দিয়েছে। কি ভালো আমার শ্বশুরটা। বাবা? বাবা এই কাজ করেছে? ইয়েস বেবি, তোমার বাবা আর আমার শ্বশুর আব্বা। তিতলির মাথায় হাত দিয়ে বসে আছে। তার নিজের বাবা তার সাথে এমন করে ভাবা চায় ভেবেই এক দীর্ঘশ্বাস ফেললো তিতলি। তিতলি জান, তোমার ফোনটা দাও তো। কেন? দিতে বলছি দিবা, এত কথা বলো কেন? আজব তো, আমার ফোন আমি বলবো না? তোমার ফোন আমি খেয়ে ফেলবো না? তিতলি সাজ্জাদকে ফোন দিলে সাজ্জাদ ফোন থেকে সিম বের করে নতুন সিম লাগিয়ে দেয় আর বলে, অচেনা কাউকে এই নাম্বার দিবে না, ঠিক আছে? কিন্তু আপনি সিম কেন বদলালেন? যা বলছি তাই করো, আর মাত্র কয়টা দিন, তারপর বুঝতে পারবা কেন করছি। তিতলি বোকার মতো সাজ্জাদের দিকে তাকিয়ে আছে। তা দেখে সাজ্জাদ একটু উঠছে দেয় আর তিতলির কপালে চুমু দিয়ে বেরিয়ে পড়ে। বাবা, বাবা, মাম্মা, মাম্মা। তিতলির এমন ডাকে তিতাস সাহেব আর তার স্ত্রী দৌড়ে মেয়ের রুমে আসে। এসে দেখে তিতলি ভীষণ রেগে তার বাবার দিকে তাকিয়ে আছে। তিতলি যে কেন এভাবে তাকিয়ে আছে তা বেশ বুঝতে পারছে তিতাস সাহেব। তবুও ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলো, কি হয়েছে মামুনি, এভাবে ডাকলি? তুমি আমার সত্যিকারের বাবা তো? এখনো মানে মানে করছো? তোমার আদরের জামাই সব ফাঁস করে দিয়েছে। মানে আসলে তিতলি এবার ফিক করে হেসে দিল তার বাবার কাণ্ড দেখে আর তার বাবাকে বলল, বাবা, মাইয়ার জামাই পাইছো একটা, পুরাই আগুন। বলেই হেসে দিল। আর বাকি সবাইও যোগ দিল। তিতলির মা মেয়ের পাশে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে উঠল, মামনি রে, তোর জন্য সুখও লাগে দুঃখও লাগে। সুখ লাগে এই ভেবে যে মেয়েটার জামাইটা অনেক ভালো, কিন্তু দুঃখ লাগে এই ভেবে যে তুইও আমার মতো অতিরিক্ত ভালোবাসায় ফেসে গিয়েছিস। তোর বাবাও এমন ছিল, পুরাই বজ্জাত টাইপ। তিতলির মায়ের কথা শুনে তিতলি জোরে জোরে হেসে দিল আর তিতাস সাহেব তার স্ত্রীর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলেন আর ফিসফিস করে বললেন, রুমে চলো, খবর আছে। অনেকদিন পর তিতলি তার বাগানের শিউলি গাছটার কাছে এসেছে। গাছটায় এখন ফুল নেই, কিন্তু তবুও তিতলি এক মনে গাছটার দিকে তাকিয়ে আছে।
কিছুক্ষণ তাকিয়ে থেকে মুস্কি এসে অন্য গাছগুলো দেখতে লাগলো। বাগানটা নাকি তিতাস সাহেব তার স্ত্রীর জন্য বানিয়েছিলেন। বিয়ের পর এটা দেখে তিতলির মাম্মা সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন। তারপর যখন তিতলি তাদের কোল জুড়ে আসে আস্তে আস্তে বড় হতে থাকে, তখন তারা বুঝতে পারে তিতলিও তার মায়ের মতো প্রকৃতি প্রেমী। তখন থেকেই বাগানে যেন আসল প্রাণ এসেছে। তিতলি দিনে খুব বেশি ব্যস্ত থাকলেও এখানে একবার আসে। তিতলি যখন ফুলগুলো ছুঁয়ে দিতে ব্যস্ত, তখনই দেখে তার মা মামুনি করে ছুটতে ছুটতে তার দিকে আসছে, আর তার ঠিক পিছনে তিতাস সাহেব এক প্রকার ভূত হয়ে তাকে তাড়া করছে। তুলি, তুলি, দাঁড়াও, আজ তোমার খবর আছে। আমাকে ভূত বানিয়ে মেয়ের পিছনে লুকাচ্ছ? দেখ তিতাস, মজা তো করাই যায়, তাই বলে আমাকে এভাবে তাড়া করবে? তুমি মেয়ের পিছন থেকে আগে বের হও, তারপর বলছি। একদম না, পাগল নাকি? এটাই আমার সেফ জোন। মামনি কিছু কর, আমাকে বাঁচা। তিতলি এতক্ষণ আহম্মকের মতো বাবা মেয়ের কাহিনী দেখছিল, কিন্তু মায়ের কথায় একটু নড়ে চড়ে উঠলো আর বলল, মাম্মা, তুমি এসব কি বলো? তোমার আর বাবার রোম্যান্সের মাঝে আমি কি করব? তার আগে দাঁড়াও, আমি একটু হেসে নিই। বলেই হা হা করে হাসতে শুরু করলো। তিতলির মা তিতলির বাবাকে পুরো সং সাজিয়ে দিচ্ছে, লিপস্টিক আর কাজল দিয়ে মুখে ভর্তি। মেয়ের হাসি দেখে তিতাস সাহেব আরো খেপে গেলেন। দেখছো তুলি, তুমি আমার কি হাল করেছো? মামুনি নিজের হাসি কন্ট্রোল করতে পারছে না। ঠিকই আছে, আর ঘুমাবা কুম্ভকর্ণের মতো? এরই মাঝে সাজ্জাদ এসে হাজির। এতক্ষণে শ্বশুর বাড়ির সবাইকে দেখেছিল, কিন্তু শ্বশুর শাশুড়ির কথা শুনে আরো নিজেকে আটকাতে পারলো না, অনেক জোরে হেসে দিল। আর তিতাস সাহেব পড়লেন লজ্জায়। যা তুলি, হলো তো তোমার? জামাইয়ের সামনে আমার সব শেষ। যা, 2 টাকার ইজ্জত ছিল, তাও আজ ধুলোয় মিশিয়ে দিলে। না বাবা, তেমন কিছুই না। এগুলো হাজবেন্ড আর ওয়াইফের মাঝে চলে। আমার শাশুড়ি আম্মু বুঝলেও তার মেয়ে এখনো অনেক অবুঝ। সমস্যা নেই, আমি শিখিয়ে দিব। বাবা, তুমি কি পাগল হয়েছো? না, আসলে এমনি বলেছিলাম। এমনি বলার দরকার নেই। আর আপনি এখানে কেন? আমার শ্বশুর বাড়ি তোমাকে বলে আসতে হবে নাকি? দিন দিন এমন পেতনি হচ্ছে কেন? বিয়ের দিন তো তোমাকে সবচেয়ে বাজে লাগবে। আমার প্রেস্টিজের কি হবে? কি? আমি পেতনি হয়ে গেছি? আমার জন্য প্রেস্টিজ যাবে? তবে রে। বলেই তিতলি সাজ্জাদকে তাড়া করতে লাগলো, আর তা দেখে হাসতে লাগলো তিতলির বাবা মা। কিন্তু তিতাস সাহেব তো সুযোগের অপেক্ষায় ছিলেন। সুযোগ পেতেই বউয়ের হাত টেনে নিয়ে গেলেন ঘরে, আর সাজ্জাদ এখনো তিতলির তাড়া খাচ্ছে। তিতলি আর কণিকা শপিং করতে মার্কেটে এসছে। বিয়ের শপিং শেষ করতে হবে, কিন্তু তারা কিছু টুকিটাকি কিনতে এসছে। তখন থেকে তিতলির কেমন যেন ফিল হচ্ছে, মাথাটাও ঘুরছে। তাই কণিকাকে বলে একটু রেস্টুরেন্টে গেল। তিতলিকে অসুস্থ দেখে কণিকা তিতলিকে এক দফা ছাড়লো। তুই জীবনে মানুষ হবি না, এইভাবে কেউ না খেয়ে থাকে? তুই দিন দিন এমন পাজি হয়ে যাচ্ছিস। তুই আমায় বকছিস? আমি না তোর বড় ভাইয়ের বউ, মানে তোর বড় ভাবি। কণিকা তিতলির কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকালো। মুহূর্তে চোখ মুখে খুশির ঝলক দেখা গেল। তিতলি, তুই সাজ্জাদকে মেনে নিয়েছিস? কি রে, বল না। কিন্তু ওই বজ্জাতটাকে বলবি না, ঠিক আছে? তা ঠিক আছে, কিন্তু আবার কিসের কিন্তু? ওই ছবিগুলো আর পেপার, ওগুলো আমাকে কিছুই ভুলতে দিচ্ছে না। ওইগুলো? আহ, কণিকা! এই দাঁড়া, কোথায় পালাচ্ছিস? তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? তুই জানিস না কত বড় ভুল করেছিস। কণিকা আহমেদের পিছনে ছুরি চালার মতো তোর সাহস হয়নি। বলে ছেলেটার হাত টুইস্ট করে ভেঙে দিল, আর পিছনে ফিরে দেখে তিতলি নেই। কণিকা এক প্রকার পাগলের মতো খুঁজতে থাকে তিতলিকে। তাড়াতাড়ি সাজ্জাদকে ফোন দেয় কণিকা। হ্যাঁ কণিকা, বল। হাই তিতলি। হোয়াট হ্যাপেন টু হার? তারপর কণিকা সাজ্জাদকে সব খুলে বলে। সব শুনে সাজ্জাদ কণিকাকে খুশু বলল। যা শুনে কণিকা ও সাজ্জাদ দুজনেই মুখে হাসি ফুটে উঠল। কল কেটে সাজ্জাদ নিজেই বলল, এবার খেলা শুরু হলো। তিতলিকে একটা চেয়ারের সাথে বাঁধা হয়েছে, আর তিতলি ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু হঠাৎ থমকে গেল চেনা গলার আওয়াজে, কিন্তু সামনের ব্যক্তির মুখ দেখতে পারছে না চোখ বেঁধে থাকার কারণে।